তোমাদের মধ্যে কারা কারা সাঁওতাল বিদ্রোহের কথা শুনেছ? আজকের ক্লাসের শুরুতে এভাবে কেন শুরু করলাম তোমরা জিজ্ঞেস করতে পারো। দ্য অ্যান্সার ইজ, আজকের ক্লাসে আমরা যে টপিকটা পড়বো এখানে আসলে সাঁওতালদের ব্যাপারে আমরা জানবো, সাঁওতালদের নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার টুডেস ক্লাস। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিটস পত্রিকায় আয়োজিত এইচএসসি 26 ব্যাচের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে। আজকে আমরা তোমাদের এইচএসসি 26 ব্যাচের নতুন যে টপিক কপিল দাস মুর্মুর শেষ কাজ, এই কপিল দাস মুর্মুর শেষ কাজ নিয়ে বেসিক্যালি আলোচনা করব। আর বরাবরের মতো আমি তোমাদের ফারসিন ভাইয়া আছি তোমাদের সাথে। ওকে, সো কে কোথা থেকে জয়েন করছে একটু কাইন্ডলি জানাও। আমাদের সাথে বিয়াসমিন জয়েন করে ফেলেছে, আমার সাথে শিয়াবুদ্দিন জয়েন করেছে, ওয়ালিদ বলতেছে পেজ কত ভুলে গেছি, ওয়ালিদ কেউ একটু ওয়ালিদকে হেল্প করো। ফাতিমা জুবাইদা জয়েন করে ফেলছে, সুমাইয়া জয়েন করে ফেলছে, আলো আক্তার জয়েন করে ফেলেছে, দোলা জয়েন করে ফেলেছে, আশিকা জয়েন করেছো, আতিয়া জয়েন করেছো, হাবিবা জয়েন করেছো, ওকে, হাদিসা জয়েন করেছো, আফিয়া ইসলাম চম্পা জয়েন করেছে আমাদের সাথে, হুমায়রা জয়েন করেছো, আর রে আরিফা পেয়েছে লেকচার শিট, কংগ্রাচুলেশনস। শিহাব আহমেদ জয়েন করেছেন, হাদিসা বলছে কেমন আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চট্টগ্রাম থেকে জয়েন করেছে জান্নাতুল ফেরদাউস, তারপর দিকে মোহনা জয়েন করেছে বরিশাল থেকে, তারান্নুম হুমায়রা বলছে কেমন আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শিহাব আহমেদও রয়েছে আমার সাথে। ওকে স্টুডেন্টস, সো বেসিক্যালি তোমরা সবাই জয়েন করতে থাকো। আমি হলো ফার্স্টে ক্লাসের কিছু রুলস এন্ড রেগুলেশন বলে দিই। আজকের এই ক্লাসটা পার্টিকুলারলি ফর এইচএসসি 26 ব্যাচ। তোমাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকো এইচএসসি 25 ব্যাচের বাট এই ক্লাসে চলে আসো, তাদের উদ্দেশ্যে বলতেছি এই টপিক কিন্তু তোমাদের সিলেবাসে নাই। সো এইচএসসি এর এই শেষ মুহূর্তে এরকম হচ্ছে গিয়ে মানে আননোন টপিকের ক্লাসে ঢুকে নিজের মাথাটা নষ্ট করো না। নাম্বার 1 ইনস্ট্রাকশন। নাম্বার 2 ইনস্ট্রাকশন, রোজা রমজানের মাস, রোজা রমজানের মাসে পড়ালেখা করা সওয়াবের কাজ, বাট পড়ালেখার পাশাপাশি যদি ক্লাসের মধ্যে স্প্যাম করেন সেটা হবে পাপের কাজ। তাই আমরা কেউ স্প্যাম করবো না, রোজা রমজানের মাসে সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করব। আর এই টাইমে যদি আপনারা স্প্যাম করেন, আপনাদের স্প্যাম থামাবো নাকি ক্লাস করাবো তার উপরে আছি রোজা। সো অ্যাপারেন্টলি আমি কিন্তু ক্লান্ত হয়ে যাব। তাই আপনারা যারা টিচারকে ক্লান্ত করে টিচারকে দুঃখ কষ্ট না দিতে চান না, আপনারা কেউ স্প্যাম করবেন না। গেল। নাম্বার 3 ইনস্ট্রাকশন, আমরা হচ্ছে গিয়ে আজকের এই ক্লাসটার মধ্যে এই সম্পূর্ণ কপিল দাস মুর্মুর শেষ কাজ পুরা শেষ করতে পারবো না, পসিবল না, কারণ এটা অনেক বড় একটা হলো টপিক। এন্ড আমাদের পেইড ব্যাচে এই টপিকটার উপরে কিন্তু 2টি ক্লাস রয়েছে, কারণ আমি জানি এই টপিকটা আমরা পেইড ব্যাচেও একদিনে শেষ করতে পারবো না। এবং এই 2টা ক্লাসে কিন্তু আমি নিব আগামী হচ্ছে কি এপ্রিল মাসে, ঠিক আছে? এপ্রিল মাসের শেষাশেষি এই যে তোমার টপিকটা রয়েছে এই টপিকের উপরে আমি এই ক্লাস নিব। সো আজকে অর্ধেক যে পড়াবোটা আগে থেকে বলে রাখলাম, পরে লাস্ট থেকে যেতে না বলো ভাইয়া বাকিটা তার পড়ালেন না, আপনি ফাঁকি দিয়েছেন নাকি আপনাকে রোজায় ধরেছে। ওকে, সো সোফার এতটুকুই। হোপফুলি তোমরা মোটামুটি ইনস্ট্রাকশন গুলো বুঝতে পারছো। তাহলে দেরি না করে শুরু করে ফেলি। আমি আমার পরিচয় দিয়েছি, এবার আরো একবার দিই। যারা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার ক্লাস করছে তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি তোমাদের ফারসিন ভাইয়া। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং 10 মিনিট স্কুলে গত 5 বছর ধরে, জাস্ট 10 মিনিট স্কুলে আমি গত 5 বছরের বেশি সময় ধরে তোমাদেরকে পড়াচ্ছি। ওকে ডান, তাহলে আগাই আমরা সামনের দিকে ধীরে ধীরে। ওকে, আচ্ছা, সো পড়াশোনা তো শুরু করব, বাট তার আগে ছোট্ট একটা কথা বলি। আমাকে তো চেনাই যাচ্ছে, এই যে কই আমি কই, আচ্ছা এটা আমি, আচ্ছা এদিকে হলো আমি আছি, আমাকে তো চেনাই যাচ্ছে, আমি আজকে ক্লাস পড়াচ্ছি। বাট ওনাকে তোমরা সবাই চেনা উচিত, না চিনলে আসলে এটা পাপ হয়ে যাবে। বাংলার বস মানুষ আমাদের ফারাজ সাকিব ভাইয়া, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং 8 বছর উপরে হলো কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। সো ভাবতে পারে যে কথা নাই বার্তা নেই, সাডেনলি 2টা মানুষের ছবি কেন উঠাই দিলেন। এটা উঠিয়েছি আমাদের যারা ফ্রি স্টুডেন্ট রয়েছে ফ্রি স্টুডেন্টের জন্য। দেখো, আমি যদি হলো গিয়ে চিন্তা করি, আমাদের যে পেইড ব্যাচটা রয়েছে সেই পেইড ব্যাচের দিকে যদি হচ্ছে আমরা ফিরে তাকাই, সেখানে আমি আর তোমাদের ফারাজ সাকিব ভাই এখন রেগুলারলি ক্লাস নেই। সো তোমরা যারা হলো গিয়ে আমাদের ফ্রি স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে বলতেছে, আমাদের রেগুলার ক্লাস পেতে চাইলে কিন্তু আমাদের এই যে সম্পূর্ণ পেইড ব্যাচে রয়েছে পেইড ব্যাচে এনরোল করতে হবে। আর হ্যাঁ, একটা কথা, আজকের যে টপিকটা এই টপিকটা থেকে যদি তুমি ভালো করে পড়ো এন্ড আজকে আমরা যা পড়াবো এটা ভালো করে বুঝতে পারো, ইনশাআল্লাহ এটা তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি এই টপিক থেকে একটা সিকিউতে আসবে, মানে 10 মার্ক নিশ্চিত, আর একটা এমসিকিউতে আসবে। সো মোটা দাগে 11 মার্ক কিন্তু আজকের এই ক্লাস টপিকটা থেকে তোমরা পেয়ে যাচ্ছ। সো হোপফুলি তোমাদের যে সম্পূর্ণ বিষয়টা এটা মাথায় থাকবে।
ঠিক আছে, ডান। আগাই তাহলে সামনের দিকে। সো অনেক কিছু আছে আমাদের, হলে কিভাবে ভর্তি হতে হয়, ক্লাসের শুরুতে ভর্তি নিয়ে কথা বলবো না, বিরক্ত লাগবে তোমাদের। চলো চলে যাই মূল পড়াশোনাতে, তাই না? ঠিক আছে, কপিল দাস মুর্মুর শেষ কাজ। ফার্স্টে আমরা আলোচনা করব কবি পরিচিতি নিয়ে। কবি পরিচিতি, কবি পরিচিতির মধ্যে আমরা কি দেখতে পাই? দেখতে পাই যে এটা কি লিখেছেন, কে লিখেছেন, শওকত আলী লিখেছেন, তার জন্ম তারিখ, মৃত্যু তারিখ এগুলো দেওয়া রয়েছে, এগুলো আমরা বই থেকে দেখে নিতে পারবো। এখানে যে বিষয়গুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট, সেটা যদি হলো গিয়ে আমি চিন্তা করি, দেখি যে তার জন্মস্থান কোথায়। জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। ঠিক আছে, জন্মস্থান কোথায়? পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। ঠিক আছে, তার মানে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? দিনাজপুর জেলাতে। ঠিক আছে, দিনাজপুর জেলার রায়গঞ্জ নামক যে গ্রামটা, সে রায়গঞ্জ নামক হচ্ছে গিয়ে গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা হলো খোরশেদ আলী সরকার আর মাতা হচ্ছে মোসাম্মদ সালেমা খাতুন। গেল। এরপর দিকে পরবর্তীতে কিছু কি ইম্পর্টেন্ট এখানে ইনফরমেশন রয়েছে। এই ইনফরমেশন হচ্ছে গিয়ে তোমার মনে রাখতে হবে। এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা গুরুত্বপূর্ণ তথ্য, যেরকম 1952 খ্রিস্টাব্দে তিনি চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুরে। তৎকালীন পূর্ব পাকিস্তানে কিন্তু বর্তমানে যে বাংলাদেশ, সেটা দিনাজপুরে। ছাত্র জীবনে তিনি কিন্তু রাজনীতির সঙ্গে খুবই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। ছাত্র জীবনেই কিন্তু তিনি রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন এবং অভাব অনটনের মধ্যে চালিয়ে যান নিজের পড়ালেখা। অর্থাৎ পড়ালেখা থেকে কিন্তু তিনি আসলে পিছিয়ে আসেন নাই। ঠিক আছে, সামিয়া আক্তার বলতেছে ভাইয়া বলো সামিয়া। ঠিক আছে, শিক্ষা 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে পাশ করেন। বাংলা তোমাদেরকে পড়াতে একটা বিষয় খুব মজা পাই, সেটা হচ্ছে বেশিরভাগই রাইটাররা আমার ভার্সিটির বড় ভাই। তো এই আমাদের বড় ভাইদের যে তোমার লেখাপত্র তোমাদেরকে পড়াই খুব ভালোই লাগে, বুঝছো? ঠিক আছে, আগাই তাহলে সামনের দিকে। এরপর দেখি তোমার পেশা কি। তিনি অনেক ধরনের পেশায় নিয়োজিত ছিলেন এবং হচ্ছে যদি হলো আমি চিন্তা করি, সাউন্ডসেরা ভালো কথা বলছে ভাইয়া। এই টপিকের ফুল ক্লাস পেইড ব্যাচে কখন আসবে? এপ্রিল মাসের লাস্ট উইকে। এপ্রিল মাসের লাস্ট উইকের যে সোমবার এবং বুধবার আছে, ওই সোমবার এবং বুধবার কপিল দাস মুর্মুর শেষ কাজের তোমার হলো কি দুটো ক্লাস আসছে। বুঝতে পারছো? ওকে, আরিফ বলতেছে হচ্ছে গিয়ে আমার প্রথম ক্লাস। ওয়েলকাম আরিফ, ওয়েলকাম টু দ্য 10 মিনিট স্কুল। ঠিক আছে, তার পেশা কি? একটা পেশা ছিল সাংবাদিকতা, আর একটা পেশা ছিল শিক্ষকতা সহ বিভিন্ন ধরনের পেশায় তিনি আসলে নিয়োজিত ছিলেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যারা হলো কথা সাহিত্যিক, কথা সাহিত্যিকরা কিন্তু সাংবাদিকতা, শিক্ষকতা সহ নানান টাইপের মানে ভেরিয়াস টাইপস অফ যে তাদের অকুপেশন রয়েছে, অকুপেশনে কিন্তু তারা আসলে রিলেটেড আছেন। তৎকালীন জগন্নাথ কলেজে দীর্ঘকাল শিক্ষকতার পরে সর্বশেষ তিনি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। অর্থাৎ শিক্ষকতা পেশাটাই তার মূলত প্রাইমারি একটা হলো গিয়ে শিক্ষকতা হলো গিয়ে ছিল। ওকে, ডান। আগাই সামনের দিকে। সাহিত্য প্রবণতা, জীবনকে নিবিড়ভাবে অবলোকন করা এবং বিচিত্র জীবন প্রবাহকে শিল্পাবয়ব প্রদান শওকত আলী সাহিত্য ভাবনার মূল প্রবণতা। আচ্ছা বাচ্চারা, এটা একটু আমাদের বোঝা দরকার। এখানে তোমার মূল প্রবণতা এন্ড সাহিত্য প্রবণতা বলতে আসলে কি বুঝাইছে? আসো এটা নিয়ে আমরা একটা কথা বলি। সাহিত্য প্রবণতা হলো কি? সাহিত্য প্রবণতা হচ্ছে একজন রাইটার কোন টাইপের সাহিত্য লেখেন। ফর অ্যান এক্সাম্পল, আমি একজন রাইটার, আমি থ্রিলার লিখি, বা আমি একজন রাইটার, আমি হচ্ছে গিয়ে তোমার রোমান্টিক উপন্যাস লিখি। এটা হচ্ছে গিয়ে আমার সাহিত্য প্রবণতা, হয় থ্রিলার লিখবো না হয় রোমান্টিক কোনো কিছু লিখবো। এবার উনি কি করেন? উনি করেন জীবনকে নিবিড়ভাবে অবলোকন করা এবং বিচিত্র জীবন প্রবাহকে শিল্পায়ব প্রদান করা। শিল্পাবয়ব, দেখো এইটাকে যদি আমি চিন্তা করি, এটাকে যদি আমি ভাঙি, তাহলে কি হয় জানো? এটাকে ভাঙলে হয় শিল্প যোগ অবয়ব। এটাকে ভাঙলে হয় এরকম। অর্থাৎ আমি হচ্ছে কি বলতেছি, আমি এটা দিয়ে হলো বলতেছি তোমার শিল্প, শিল্পের যে অবয়বটা, শিল্পের অবয়বের কথা বলা হচ্ছে। আচ্ছা ওকে, আমি একটু বলি জীবনকে নিবিড়ভাবে অবলোকন করা। আমাদের সোসাইটিতে, আমাদের সোসাইটিতে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, তাই না বলো?
এক একটা ক্যাটাগরির মানুষের জীবনধারা এক এক রকম। এই যে তোমার নানাবিধ তোমার ক্যাটাগরির মানুষ থাকে, নানাবিধ ক্যাটাগরির যে তোমার মানে আমরা বৈশিষ্ট্যের এবং চরিত্রের মানুষকে দেখতে পাই, এক একটা মানুষের জীবন যুদ্ধ বা জীবনযাত্রা কিন্তু এক এক রকম। তুমি জাস্ট সাপোজ চিন্তা করো, তুমি একটা পাবলিক বাসে উঠেছো, সবাই একটু মনোযোগ দাও। সাপোজ সবাই তোমরা আমার সাথে পাবলিক বাসে উঠলা, ওকে? আমরা পাবলিক বাসে উঠেছি, পাবলিক বাসের সিট সংখ্যা হচ্ছে গিয়ে 50টা। সাপোজ 50টা সিটের মধ্যে তুমি একটা সিটে বসে রয়েছো, রইলো বাকি 49টা সিট। 49টা সিটে তোমার 49 জন ভিন্ন ভিন্ন মানুষ বসে আছে। একটাবার কি ইমাজিন করতে পারো, এই যে তোমার 49 জন একটা বাসের মধ্যে, সাপোজ হচ্ছে গিয়ে তুমি উত্তরা থেকে মতিঝিল যাচ্ছ একটা বাসের মধ্যে বসে, এই যে 49 জন মানুষ রয়েছে, 49 জনের যে 49 রকম জীবন দর্শন, 49 রকম জীবন যুদ্ধ, 49 রকম হলো গিয়ে তাদের নিজ নিজ অবস্থান, জাস্ট চিন্তা করো। এক একটা মানুষের এক এক রকম তোমার হচ্ছে গিয়ে অবস্থা। সো এই যে জায়গাটা, এখান থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, শওকত আলী যে কাজটা হলো করেছেন, মানুষের জীবনকে তিনি নিবিড় ভাবে আসলে তোমার পর্যবেক্ষণ হলো করেন, এবং মানুষের জীবনকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে চেয়ে তিনি আসলে বিচিত্র রকমের মানে ভ্যারাইটিস জীবন প্রবাহ দেখতে পান। এক একটা মানুষের লাইফস্টাইল এক এক রকম। এই যে তোমার লাইফস্টাইল গুলা, এই লাইফস্টাইল গুলাকে তিনি সেপারেট একটা শিল্পের মধ্যে নিয়ে আসেন, এবং সেই শিল্পগুলোকে তিনি সাহিত্য ভাবনার মাধ্যমে, নাটক, উপন্যাস বা হলো গল্প, এগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলেন। তো এটাই হচ্ছে আমাদের শওকত আলীর সাহিত্যের মূল ক্যারিকেচারটা। বুঝছি কি বুঝি নাই? মিশেল, কাইন্ডলি সেম কমান্ড বারবার করো না। আমরা কি বুঝতে পারছি? খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা বুঝালাম। ইম্পর্টেন্ট জায়গাটাকে একদম বুঝতে পেরেছি? একটু জানাই কমেন্টে, আমরা সবাই একটু কাইন্ডলি কমেন্টে জানাই। আব্দুর রহমান খুবই ভালো কথা বলছে যে ক্লাসে মনোযোগ দেই, কারণ আসলে খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় বোঝাচ্ছি, বাট তোমরা অনেকেই দেখলাম যে স্প্যাম করতেছো। বললাম ক্লাসে বারবার একই কমেন্ট করে স্প্যাম করো না, ঠিক আছে? আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু কাইন্ডলি কমেন্টে জানাই দ্রুত। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ক্লাস শুরু হওয়ার আগে রূপা জিজ্ঞাসা করছে ক্লাস কখন শেষ হবে। দেখি রূপা কখন শেষ করা যায়, বলবো না। সুমাইয়া আক্তার, না রে বাবা, আরেকবার তো বোঝানো খুবই টাফ। ঠিক আছে, সবাইকে হলো কি বলি একটা জিনিস, মানে হচ্ছে একবারই বুঝে নেওয়ার চেষ্টা করবা, কারণ একে তো রোজার মাস, একই জিনিস বারবার অ্যাকচুয়ালি রিপিট করা যায় না। বাট যেহেতু সুমাইয়া প্রথমবারের মতো হচ্ছে বলছে, সুমাইয়ার জন্য ফর দ্য লাস্ট এন্ড ফার্স্ট টাইম এটা হলো আরেকবার আমি রিপিট করতেছি, এরপর কিন্তু আমি আর রিপিট করব না। সবাই একটু মনোযোগ দিয়ে হচ্ছে গিয়ে শোনো, কারণ রোজার মাস আসলেই কষ্ট হয়। ঠিক আছে, দেখি সাহিত্য প্রবণতা। সাহিত্য প্রবণতা বলতে কি বুঝায়? একটা মানুষ বা একজন সাহিত্যিক কোন প্যাটার্নে সাহিত্য রচনা করেন। তিনি কি হচ্ছে রোমান্টিক গল্প লিখতেছেন, নাকি থ্রিলার গল্প হচ্ছে গিয়ে লিখতেছেন? ঠিক আছে, গেল নাম্বার 1। নাম্বার 2, জীবনকে নিবিড় ভাবে অবলোকন করে সেটার শিল্প অবয়ব দিয়েছেন শওকত আলী। জীবনকে কিভাবে তোমার নিবিড় ভাবে হচ্ছে আমি কি বলে অবলোকন করতে পারি? আমার চারপাশে নানান রকমের মানুষ রয়েছে, অসংখ্য হচ্ছে গিয়ে তোমার মানুষ হইল গিয়ে রয়েছে। এত যে মানুষ রয়েছে, এত মানুষের কিন্তু এক এক রকম চারিত্রিক বৈশিষ্ট্য। এই যে তোমার এক এক রকম চারিত্রিক বৈশিষ্ট্য হইল গিয়ে এখানে বিদ্যমান। আমাদের শওকত আলী যে কাজটা করতেন, তিনি সকলের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করতেন। বুঝে সে ধরো তিনি 100 রকমের হচ্ছে গিয়ে চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে পাইলেন। এই যে 100 রকমের চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলোকে তিনি একটা শিল্পের মধ্যে হলো কি নিয়ে আসতেন। এটাই তার ছিল সাহিত্য প্রবণতা। দ্যাটস ইট। আগাই সামনের দিকে তো সমাজ বিজ্ঞানে তার ছিল বিশেষ আগ্রহ, এবং যার প্রতিফলন করে তার রচনা। সমাজ বিজ্ঞান বলতে বোঝায় সোশিওলজি। সোশিওলজিতে কি পড়ায়? একটা দেশের
বা একটা জাতি যে সমাজ রয়েছে সে সমাজটা কিভাবে প্রথিত হচ্ছে, সেটা কিভাবে তোমার রোল হচ্ছে, বা সমাজের মানুষজনের কি কি বিষয়াদি রয়েছে, এগুলো নিয়ে কিন্তু মূলত এখানে কথাবার্তা বলা হয়। আচ্ছা, আগাই। পুরস্কার, অনেকগুলো পুরস্কার পেয়েছেন। উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে যেগুলো আমি দাগিয়ে দিব, শুধুমাত্র সেগুলোই ইম্পর্টেন্ট, যেরকম পিঙ্গল আকাশ আকাশ, প্রদর্শে প্রাকৃতজন, তারপর হচ্ছে উত্তরের ক্ষেপ, এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট। লিলিহান সাত গেল। এরপর শুরু করব আমরা শব্দার্থ। ঠিক আছে, সো বিফোর দ্যাট আমাদের কিন্তু কই পরিচিতির পার্টটা শেষ। কারো কোনো সমস্যা রয়েছে? কারো কোনো সমস্যা রয়েছে? শিল্পাবয়ব মানে হচ্ছে গিয়ে তোমার যে শিল্পটা ওটাকে একটা অবয়ব দেওয়া বা ওটাকে একটা আকৃতি দেওয়া। ঠিক আছে, ওকে, ডান। সবাই ক্লিয়ার এতটুকু? কারো কোনো আর কোনো সমস্যা আছে? ওকে, ঠিক আছে, ডান। আই থিঙ্ক মোটামুটি সবাই ক্লিয়ার। আমরা তাহলে সামনের দিকে আগাই। ওকে, আরিফ বলছে না স্যার, কোনো সমস্যা নেই। ওকে, ফার্স্টে বলে হচ্ছে কি মুর্মু। গতকালকে আমি তোমাদেরকে একটা ভিডিও দিছিলাম, ভিডিওটা কারা কারা দেখছিলা বলো তো? গতকালকে আমি তোমাদের একটা ভিডিও দিছিলাম, ভিডিওটা কারা কারা দেখছিলা? সেই ভিডিওতে কিন্তু আমি মুর্মু নিয়ে একটা জিনিস দেখিয়েছিলাম। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা কারা কারা হচ্ছে দেখেছিলাম? কারা কারা দেখেছিলা ভিডিওটা? ওরে বাবা, তেলের মতো ক্লিয়ার, এই আবার কেমন তর ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে। অনেক স্নাতা ভিডিওটা দেখছে, শাবাশ স্নাতা, থ্যাংক ইউ। নিউ ইউজার দেখছে, ফাহিম দেখছে, আরিফা দেখছে, ফাতিমা জুবাইদাও দেখছে। ওকে, ওই ভিডিওতে আমি ওনাকে বলছি না ওই যে সিধু মুর্মু, কানু মুর্মু, সিধু এবং কানুর কথা বলছি। আমি একটু সিধু আর কানুর যে ব্যাকগ্রাউন্ডটা, সিধু আর কানুর কথা একটু হলো গিয়ে বলি। তারা কিন্তু আসলে সাঁওতাল ছিল। আচ্ছা, এই সিধু ও কানুর কথা বলতে গিয়ে কিন্তু আমার একটু গল্প করা লাগবে 2 মিনিটের মতো। আমার গল্পটা কি শুনবা তোমরা? আমার গল্পটা কি তোমরা কেউ শুনবা? এই গল্পটা যদি শোনো তাহলে কিন্তু এই কপিল দাস মুর্মুর শেষ কাজ, এই জিনিসটা বুঝতে তোমাদের ইজি হবে। শুনবা কিন্তু জানাও একটু, আমি জিনিস লিখি। আচ্ছা, শুনবা তোমরা? আচ্ছা, মোটামুটি হচ্ছে সবাই বলতে শুনবা। তোমরা কারা কারা এই নীলকারীদের লেখা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বা পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট এই ব্যাপারে শুনেছো? চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বা পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট এই ব্যাপারটা নিয়ে শুনেছো? আই থিঙ্ক হচ্ছে কি তোমার আচ্ছা, তাজিন বলতেছে 3টায় শুরু হওয়ার কথা, তখন ফার্স্ট শুরু গেছে। তাজিন 3:20 বাজে এখন। আচ্ছা, ঠিক আছে, না ক্লাস রেকর্ড থাকবে না এটা। আচ্ছা, ঠিক আছে, তোমরা কারা কারা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার কথা শুনেছো? ওকে, অনেকেই হচ্ছে শুনেছো, অনেকে এটা শোনে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কথা বলি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাতে মানে এটা বেসিক্যালি ইংরেজ আমলে, ব্রিটিশ শাসন আমলের হলো গিয়ে একটা অ্যাক্ট ছিল বা একটা আইন ছিল। ওই আইনের মধ্যে বলা হচ্ছিল যে বাঙালিদের মধ্যে পার্টিকুলার কয়েকটা গোষ্ঠীকে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে রেখে চাষবাস হচ্ছে গিয়ে তোমার করতে দেওয়া হবে। ঠিক আছে, তো এটা তোমার চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার মূল হচ্ছে বক্তব্য। ওকে, সো বেসিক্যালি এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বা পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট ছিল কাইন্ড অফ পার্টিকুলারলি তোমার যে কি বলে এটাকে সাঁওতালদের জন্য। তার কারণ কি? তার কারণটা হচ্ছে সাঁওতালরা যখন এই ভারতীয় উপমহাদেশে ছিল, সেই ভারতীয় উপমহাদেশ থাকাকালীন সময় তারা আসলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কৃষি কাজ করত। সে ধরো আজকে ঢাকায় কৃষি কাজ করতেছে, কালকে কুমিল্লায় কৃষি কাজ করলো, পরশুদিন হচ্ছে গিয়ে কলকাতায় যে কৃষি কাজ করলো, তারপর দিন দিল্লিতে যে কৃষি কাজ করলো, তারপর দিন লাহোরে যে কৃষি কাজ তোমার হচ্ছে কৃষি কার্য করলো, এরকম। সব ভালো কথা। পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টে ইংরেজরা যে প্যারাটা ফেস করতেছিল, ওরা যেহেতু ছাড়া ভাবে কৃষি কাজ করে,
ওদের কাছ থেকে ট্যাক্স নেওয়া যায় না, মানে ট্যাক্স গুলা কালেক্ট করা যায় না, একবার তো এক এক টাইমে করতেছে, ঠিক ঠিকানা নেই। তাই ইংরেজরা ওদেরকে ভারতের ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড যে জায়গাটা রয়েছে সে ঝাড়খণ্ডে তোমার হলো কি নির্দিষ্ট একটা এরিয়া দিয়ে দিলে, বেশ বড় একটা এরিয়া দিয়ে দিলে, এবং বললো যে তোমরা সাঁওতালরা সবাই এই এরিয়াতে চলে আসো, তোমাদের সবাইকে সরকার থেকে হচ্ছে কি তোমার জমি জিরাত দেওয়া হবে, তোমার হচ্ছে গিয়ে জমি বরাদ্দ করে দেওয়া হবে, প্রত্যেকে সাপোজ ধরো 1 বিঘা করে জমি পাবা, তোমার নিজেদের মতো এখানে কৃষি কাজ করবা, কৃষি কাজের একটা অংশ ট্যাক্স হিসাবে হলো কি আমাদেরকে দিবা। ওকে, তো সাঁওতালরা ভাবলো ঠিক আছে, ভালো জিনিসই তো, ট্যাক্স হিসাবে দিতে বলতেছে, তাহলে যাই, ট্যাক্স হিসাবে আমি দিব, আর আমি তো নিজের জমি পেলাম। সো সাঁওতালরা আস্তে আস্তে ওখানে হলো গিয়ে চলে আসে। এখন ওরা যে জমি পায়, ওই জমিগুলো আবার নির্দিষ্ট একটা জমিদারের আন্ডারে থাকতো, মানে একজন জমিদারের আন্ডারে তোমার হচ্ছে গিয়ে অনেকগুলা জমি থাকতো। ওই সাঁওতালরা ওই জমিগুলাতে বর্গা নিয়ে হলো, বর্গা মানে হচ্ছে কি ওই জমিতে তারা নিজেরা কাজ করবে, কাজের টাকা হলো ওই জমিদারকে দিবে। ঠিক আছে, ভালো কথা, সাঁওতালরা মোটামুটি হ্যাপি। বাট প্রবলেম শুরু করলো জমিদাররা, এবং ব্যাক এন্ডে প্রবলেম শুরু করলো ইংরেজরা। সাঁওতালদের কি বলা হয়েছিল যে ওদেরকে জমি দিয়ে দেওয়া হবে। এখন সেখানে একজন জমিদারকে আনা হয়েছে, জমিদাররা হচ্ছে কি ওই জমিগুলা নিজের মধ্যে রাখতেছে এবং নিজের মধ্যে রেখে সাঁওতালদেরকে কাজ করাচ্ছে, তাই না? এতে করে সাঁওতালদেরকে আর জমির মালিকানা থাকলো, জমির কিন্তু আর মালিকানা থাকলো না। এই যে সাঁওতালদের জমির মালিকানা নিয়ে এই ইস্যুস গুলা অ্যারাইজ হলো, ওই ইস্যু বা ওই প্রেক্ষাপট থেকে লেখা হয়েছে কপিল দাস মুর্মুর শেষ কাজ। ঠিক আছে, কপিল দাস মুর্মু, এখানে যে কপিল দাস রয়েছেন, কপিল দাস দেখাবে যে তাদের জমি কিভাবে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে কথা দিয়ে যে কথা রাখা হয় নাই সেই বিষয়টা এখানে আমরা দেখতে পাই। গেল, এবার এই ঘটনাটা আরেকটু যদি এক্সটেন্ডেড ভার্সনে যাই, সাঁওতালদের সাথে বেশ কয়েকবার জমিদারদের সাথে তোমার যুদ্ধ লাগে, এবং ওই যে যুদ্ধ লাগে ওই যুদ্ধের মধ্যে সিধু দয়াল এবং কানু দয়াল দুজনই সাঁওতাল এবং দুজন হচ্ছে ভাই। এই দুই ভাই ফ্রন্ট থেকে একদম সামনে থেকে তোমার আন্দোলন করে, যুদ্ধ করে। তাই সিধু এবং কানু মূল সাঁওতাল বিদ্রোহের প্রধান হোতা, এবং তারাই কিন্তু আসলে সাঁওতাল বিদ্রোহটার কি নেতৃত্ব দিয়েছিল। আর এদেরকে কিন্তু আমরা মুর্মু বলি, সিধু মুর্মু, কানু মুর্মু, যেভাবে আমি বলি কপিল দাস মুর্মু। সো আমি যদি এটা সামারাইজ করি, যেটা হলো সাঁওতালরা বিভিন্ন জায়গায় কৃষিকাজ করতো, ট্যাক্স নেওয়া যাইতো না, ইংরেজরা ওদেরকে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আনলো, এনে বলো তোমাদেরকে জমি দিব, নিজেদের করে নিবা। বাট ইংরেজরা জমি দিল না, ইংরেজরা দিল জমিদার, জমিদারদের আন্ডারে থাকতো জমি, আর জমিদাররা নিজেদের জমি আর সাঁওতালকে দিয়ে দেয় না, ওদেরকে দিয়ে শ্রমজীবীর মতো কাজ করায়। এবং ওই যে জমি জিরাতে সমস্যা হলো, সেটারই একটা ওই প্রেক্ষাপট থেকে এই গল্পটা লেখা হয়েছে। এই গল্পটা কিন্তু কল্পিত, কল্পনা করে লেখা হয়েছে, বাট প্রেক্ষাপট ছিল এটা। আর পরবর্তীতে যে এক্সটেন্ড করে বলি, যেটা গল্পের মধ্যে নাই, ওটার থেকে তোমার সাঁওতাল বিদ্রোহ জেনারেট হয়, আর সিধু মুর্মু আর কানু মুর্মু সাঁওতাল বিদ্রোহের মূল নেতৃত্ব দেয়। এজন্যই বলছিলাম একটা স্টোরি বলবো 2-3 মিনিটে, যে স্টোরিটা তোমার ব্যাকগ্রাউন্ডটা বা তোমার হচ্ছে এই যে পটভূমিটা, কপিল দাস মুর্মু শেষ কাজ, পটভূমিটা হচ্ছে তোমার ক্লিয়ার করবে। আচ্ছা, হোতা মানে হলো লিডার, ঠিক আছে, দ্যাটস ইট। আমরা কি ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়েছি? আমরা কি ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়েছি? বিকজ ব্যাকগ্রাউন্ড না জানলে কিন্তু আসলে হবে না। ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার আমরা সবাই? হোতা মানে লিডার, সুমাইয়া মাত্র বললাম। ওকে, ঠিক আছে তিশা, এই ক্লাসে রেকর্ডেড থাকবে না। ওকে, ডান, ঠিক আছে, দ্যাটস ইট। এবার তাহলে আগাই সামনের দিকে। এবার হচ্ছে কি দেখি মুর্মু। মুর্মু শব্দের অর্থ কি? মুর্মু দিয়ে আসলে তোমার সাঁওতাল যে গোত্রটা, এই গোত্রকে বোঝানো হয়। এবার দেখি সামনের দিকে যদি হচ্ছে আমি আগাই, মুর্মু শব্দের অর্থ নীল গাভী, নীল গাভী, ঠিক আছে, যা এই গোত্রের গোত্র চিহ্ন তথা টোটেম, টোটেম, টোটেম। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারো যে মুসলিমদের
চিহ্ন কোনটা, আইডেন্টিফিকেশন চিহ্ন কোনটা? মুসলিমদের তোমার আইডেন্টিফিকেশন চিহ্ন হচ্ছে আল্লাহু বা মুহাম্মদ। এই যে তোমার ক্যালিগ্রাফি কিন্তু লেখা হয়, আল্লাহু বা মুহাম্মদ হচ্ছে কি মুসলিমদের আইডেন্টিফিকেশন হলো কি চিহ্ন। হিন্দুদের আইডেন্টিফিকেশন চিহ্ন হচ্ছে কি অশোকা। তারপর হচ্ছে খ্রিস্টানদের আইডেন্টিফিকেশনের চিহ্ন হচ্ছে ক্রুশ। ওকে, সো আমরা যদি কোনো হিন্দু হচ্ছে গিয়ে মানে কোনো যে ইন্ডিয়ান মুভি দেখি, ইন্ডিয়ান মুভিতে কিন্তু আমরা অশোকার অনেক ধরনের হচ্ছে গিয়ে লোগো দেখতে পাই। তারপর হচ্ছে ক্রুশ তো বেসিক্যালি আমরা মোটামুটি সবাই চিনি। সো এই যে এগুলা কিন্তু একটা আইডেন্টিফিকেশন মার্ক বা হলো এগুলোতে চিহ্ন, মানে গোত্র চিহ্ন বলা হয়ে থাকে। একইভাবে সাঁওতালদেরও একটা তোমার গোত্র চিহ্ন ছিল, সেটা কি নীল গাভী। সেই নীল গাভীটাকে বলা হয় মুরমু। ওকে, ওই মুরমু দিয়ে আমরা সাঁওতালদেরকে বুঝি। গোত্র চিহ্ন নিয়ে তোমরা কনফিউজ থাকতে পারতা, বলে দিছি, ঠিক আছে। এবং এই গোত্র চিহ্নের আরেকটা নাম রয়েছে, সেই নামটা কি? নামটা হচ্ছে মাত্র আমরা পড়লাম গোত্র চিহ্নের নাম, সেটা হচ্ছে কি টোটেম। টোটেম, টোটেম। ওকে, মিশেল বলতেছে ভাইয়া আমার ইফতারের আয়োজন করতে করতে আপনার ক্লাস করতে হচ্ছে। আর মিশেল, আমি ক্লাস নিয়ে বাসায় কখন যাব জানি না, বাসায় যে ইফতার তৈরি করে তারপর আমার মামি খেতে হবে। সো আমরা সবাই একই দলের প্রতীক, ঠিক আছে, ডান। এরপর হচ্ছে গিয়ে দেখি পরবর্তীতে কথিত আছে একবার এক অরণ্য ভূমিতে কিছু লোক কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় তাদের সর্দার ঘুমিয়ে পড়লো। সেই বনে ছিল একটি হিংস্র নীল গাভী। গাভীটি এসে পায়ের চাপা দিয়ে সর্দারকে মেরে ফেললো। ঘুম থেকে উঠে লোকেরা তখন গাভীটিকে হত্যা করলো। সেই থেকে মৃত ব্যক্তির গোত্রের নাম বা পদবী হলো মুরমু। এই গোত্রের একাধিক উপগোত্র রয়েছে। কপিল দাস মুরমুর শেষ কাজের নামটা মূলত এখান থেকে আসছে। সো বাকি যে ব্যাখ্যাটা টোটেম এর, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না? বলো, আগাই সামনের দিকে। টাঙন কি? টাঙন, টাঙন মানে হচ্ছে তোমার পাহাড়ি ঘোড়া। বাট এইখানে তোমার টাঙন শব্দটি পাহাড়ি জলধারা বিশেষ বলে আখ্যায়িত করা হয়েছে। এখানে তোমার ঠাকুরগাঁও শহরের কথা বলা হয়েছে বাংলাদেশের। সেই তোমার ঠাকুরগাঁও তোমার শহরটা, সেই শহরের পাশ দিয়ে একটা নদী গিয়েছে, যেটাকে বলা হয় টাঙন নদী, কারণ পাহাড়ের ঢাল থেকে নেমে আসছে। ওকে, এবারে কান্দার। কান্দার মানে খাদ বা নিচু স্থান। এগুলো একটু ভালো করে বুঝি বাচ্চারা, এগুলো কিন্তু পড়ার মধ্যে রয়েছে। খালের অংশ বিশেষ। সাদিক, তোমার ক্লাসে কেউ আজকে মনোযোগ দিচ্ছ না, সবার কি রোজায় ধরেছে? আমি একটু আগে কিন্তু টোটেমের যে ব্যাখ্যাটা এখানে দিলাম, দেখো টোটেম মানে কি? গোত্র চিহ্ন তথা টোটেম। বললাম না কেন বারবার তোমরা হলো জিনিস পড়ায় প্রশ্ন করতেছো? আমার কিন্তু আসলে বারবার একই জিনিস রিপিট করতে কষ্ট হচ্ছে। ওকে, আগাই। কান্দার, কান্দার মানে হচ্ছে খাদ বা নিচু স্থান, সাধারণত খালের অংশ বিশেষ, অর্থাৎ যে খালটা রয়েছে সে খালের একটা পার্টকে আমরা কান্দার বলতে পারি। এবার থেকে পুষ্না পরব, এখানে তোমার পরব বলা হয়েছে যদিও, বাট জিনিসটা কিন্তু আসলে পর্ব বা ফেস। পুষ্না পর্ব, হ্যাঁ এই স্লাইডটা পাবা। পুষ্না পর্ব কি? বিশেষ পূজার আয়োজন। পৌষ সংক্রান্তিতে এই পুজো উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়। পৌষ সংক্রান্তিতে কি করা হয়? তোমার হচ্ছে পুজো, এই যে তোমার এই পুজো উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। পুষ্না পর্ব, এটা বেসিক্যালি পৌষ সংক্রান্তি বা পৌষ মাসে তোমার আনন্দ হই হুল্লোড় করা হয়, সেই টাইম এটা বেসিক্যালি আয়োজন করা হয়। গেল। এরপর দেখি হাপন। হাপন, হাপন, হাপন মানে হচ্ছে তোমার বালক। এটা বেসিক্যালি সাঁওতালি একটা ভাষা। ওই ভাষা এখানে মূলত বালকদের বা ছেলেদেরকে হাপন বলা হয়। এবার দেখে মান্দাল। আমরা মনে হয় সবাই মাদলের কথা শুনছি। মাদল হচ্ছে কি এক ধরনের তাল বাদ্য, মানে তাল দেয়। এই যে দেখো পড়েই গেল, এরকম তোমার তাল দেয়। তাল দিলে আওয়াজ, যেটার মধ্যে তাল দেয় আওয়াজটা অনেক সুন্দর হয়, ঢং 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 ঢং, এরকম কিন্তু আওয়াজ হয়, ঠিক আছে। সেটা কি বলা হচ্ছে মাদল। মোহাম্মদ জোবাইর বলছে ভাইয়া বাংলা ইংরেজি আইসিটি কোর্সটি কখন থেকে শুরু হয়েছে, কত টাকা? কোর্সটি শুরু হয়েছে গত বছরের জুলাই মাস থেকে। পশরা,
পসটা মানে কি তোমার পণ্য সম্ভার, ঠিক আছে, পণ্য সম্ভার বা বিক্রয়ের জন্য প্রদর্শিত কোনো একটা দ্রব্য, ঠিক আছে। এই ডিসিশনটা মহা গুরুত্বপূর্ণ, সাধেকে বলেছি 11 নাম্বার নিশ্চিত। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আগাই। ভাট, ভাট হচ্ছে কি তোমার এক ধরনের বুনো ফুল বিশেষ। বুনো মানে কি, বুনো মানে হচ্ছে কি তোমার বন্য, বন্য ফুল বিশেষ। এবার দেখি নাগরদোলা, এই যে নাগরদোলা হচ্ছে যে এভাবে 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 যেটা ঘুরে, এটাই কিন্তু বলা হয় নাগরদোলা। ওপর থেকে নিচের দিকে ঘুরতে পারে এমন পালকির মতো, এটা ছোট ছোট খোপ থাকে, তাতে মানুষ বসে, আর এই খোপ গুলোকে যন্ত্রের সাহায্যে কিংবা হাত দিয়ে টেনে উপর থেকে নিচে ঘুরিয়ে আনে, ঠিক আছে। এই যে এরকম হাত দিয়ে করলে এইভাবে ধাক্কা দেয়, এইভাবে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে কিন্তু নাগরদোলাকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে, ডান। আচ্ছা, এখানে আমরা যদি দেখি আরো অনেকগুলো হচ্ছে তোমার শব্দার্থ টিকা রয়েছে, সবগুলো তো এক ক্লাসে পড়ানো সম্ভব না, তো আমরা একটু হলো কি সামনের দিকে আগায় যাই, ঠিক আছে। আমরা এবার মূল যে ক্লাসটা রয়েছে, মূল ক্লাসের মধ্যে হলো ঢুকে যাব। তার আগে তোমরা কিন্তু অনেকে জিজ্ঞাসা করতেছিলা, এর আগে যেরকম একজন জিজ্ঞাসা করলা যে ভাইয়া আমাদের বাংলা ইংলিশ আইসিটি কোর্সের প্রাইস কত। তো আমি তোমাদেরকে একটু আমাদের কোর্সটা রয়েছে, কোর্সটা দেখাই দিই, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, আমরা হলো কি এরকম গুগল ক্রোমে এসে নরমালি হচ্ছে আমরা এই যে সার্চ বার যেটা রয়েছে, সার্চ বারে লিখবো 10ms। সার্চ বারে কি লিখবো? 10ms। 10ms লিখলে কিন্তু একদম সুন্দর মতো এই যে আমাদের যে ওয়েবসাইটটা কিন্তু চলে আসতেছে। তো ওয়েবসাইটে আমরা প্রেস করব। প্রেস করার পরে আমরা তোমার এই যে 26 ব্যাচ না, তার মানে তোমার এইচএসসি পরীক্ষা দিবা সামনে, এই যে ক্লাস 6 to 12 এই পার্টে যে এইচএসসি প্রেস করবা, এবং এইচএসসি প্রেস করলে একদম শুরুতে একটু নিচে গেলে তোমরা 26 ব্যাচের যাবতীয় জিনিসপত্র কিন্তু দেখতে পাচ্ছ। সো যে জিজ্ঞাসা করছিল ভাইয়া বাংলা ইংরেজি আইসিটি কোর্স ফি কত, কোর্স ফি হচ্ছে কি তোমার 5350 টাকা। এটার মধ্যে কিন্তু প্রিন্টেড লেকচার শিট এটাও কিন্তু অ্যাডেড আছে। ওকে, ডান। আচ্ছা, আমি পড়াচ্ছিলাম কি বাংলা, তাই না? তাই দেখি বাংলা কোর্সে কিভাবে ভর্তি হব। এখানে এসেছে আমরা বাংলা কোর্সে হলো প্রবেশ করব। প্রবেশ করার পর যদি আমরা একটু নিচের দিকে যাই, সবকিছু কিন্তু দেওয়া রয়েছে, যেরকম ফারহান ভাই আমি পড়াচ্ছি, এগুলো সবকিছু দেওয়া রয়েছে। আমাদের বাংলা কোর্সে কিন্তু বেশ কিছু মানে ইনগ্রেডিয়েন্ট রয়েছে, কোর্সের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো জিনিস কিন্তু পড়াই। 10 মিনিট স্কুলের অ্যাপ থেকে ভর্তি, আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হওয়াটা বেশি ইজিয়ার। আচ্ছা, অ্যাপ থেকেও পারবা, আবার ওয়েবসাইট থেকে বেশি ইজিয়ার। দেখো আচ্ছা দেখো, আমাদের কোর্সের মধ্যে কয়েকটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেরকম বাংলা ফার্স্ট ইয়ার, বাংলা সেকেন্ড ইয়ার, এগুলো তো ঠিকঠাক। কিছু বেসিক বিল্ডিং ক্লাস রয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমরা গত বছর মানে 24 সালে কন্ডাক্ট করেছিলাম, সেই ক্লাসগুলো এখানে দেওয়া আছে। উইকলি এক্সাম, মান্থলি এক্সাম আছে। বাট আমাদের এই কোর্সটাতে, এই বাংলা কোর্সে সবচেয়ে আকর্ষণীয় বিষয় আমার কাছে মনে হয় বাংলা দাগানো বই, যেখানে তোমার বাংলার প্রথম পত্রে তোমার 12টা গদ্য, 12টা হচ্ছে গিয়ে পদ্য, অর্থাৎ টোটাল 24টা গদ্য পদ্য আর নাটক উপন্যাস মিলে টোটাল হচ্ছে গিয়ে তোমার 26টা টপিক রয়েছে। ওই 26টা টপিক এই দাগানো বইয়ের মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এই দাগানো বইয়ের মধ্যে ঢুকলে তোমরা হচ্ছে কি ইয়েলো কালার, গ্রিন কালার, ব্লু কালারে অনেক কিছু দাগানো দেখবা, এবং ওই দাগানো দেখে বুঝতে পারবে যে কোনটা কিসের জন্য ইম্পর্টেন্ট। একটা তোমার গাইডলাইনে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। ইউজুয়ালি আমরা সায়েন্সের স্টুডেন্টরা দেখতাম বায়োলজির দাগানোর বই হয়, বাট বাংলার যে দাগানোর বই হইতে পারে আই থিঙ্ক এটার আইডিয়া অনেকেরই নাই, এন্ড এই বিষয়টা কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি। স্যার এই বিষয়টি কি মূল বই আছে? মানে দাগানো বইয়ের যে পার্ট গুলা, মূল বইয়ের যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের উপর বেস করে বানানো হয়েছে। আচ্ছা, তো দাগানো বইয়ের বিষয়টা হচ্ছে গেল, মোটামুটি দেখতে পারলাম। এবার যদি আমরা কোর্সটা পারচেস করতে চাই, আমি যদি হলো কি চিন্তা করি কোর্সটা পারচেস করতে গেলে, আমি ঢুকলাম, ঢোকার পরে আমরা দুটো অপশন পাবো। একটা ব্যাচ 1 সম্পূর্ণ সিলেবাস এন্ড লেকচার শিট, ব্যাচ 1 সম্পূর্ণ সিলেবাস এবং লেকচার শিট, এটার মাঝে তোমরা প্রিন্টেড লেকচার শিট পাবা, এটার দাম 2500 টাকা। আর যদি প্রিন্টেড লেকচার শিট ছাড়া নাও
তাহলে হচ্ছে গিয়ে তোমার এটার টাকা হবে গিয়ে তোমার মাত্র 2000 টাকা। ঠিক আছে, সো এই যে বিষয়টা এখান থেকে আমি সাজেস্ট করব প্রিন্টেড লেকচার শিট হলো সবাই নিতে। আর যদি প্রিন্টেড লেকচার শিট সহ নাও তাহলে কিন্তু তোমরা এখানে মানে লাভবান বেশি হবে। কারণ এখানে যে জিনিসটা হবে আমি দেখি পরের ইয়াতে গেলে এই যে এরকম বাংলার একটা প্রিন্টেড লেকচার শিট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, দেখছো এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা লেকচার শিট। তোমরা যে লেকচার শিট গুলো আমাদের অনলাইন ভার্সনে পড়তা ওটারই হচ্ছে গিয়ে তোমার কি বললে প্রিন্টেড ভার্সন আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। এন্ড এখানে হলো কি আসার পরে পরবর্তীতে হচ্ছে তোমরা জাস্ট নরমালি এখান থেকে পেমেন্ট করে সামনের দিকে আগে যেতে পারবা। সো দ্যাটস ইট, খুব ইজি প্রসেস। আমি জানি না আমরা কতখানি কি পড়াই, তোমার হচ্ছে গিয়ে কি বলে অলরেডি মিশেল বলছে ভাইয়ারা বেস্ট পড়ায়, যতদূর চেষ্টা করি মানে 100% ইফোর্ট দিতে, কতখানি দিতে পারে আমার স্টুডেন্টরা ভালো করে বলতে পারবে। এন্ড হচ্ছে আরেকটা বিষয়, ক্লাস তো ক্লাসের মতো হয়, ক্লাসের পরে প্রত্যেক বৃহস্পতিবার রাত 10টায় আমরা কিন্তু একটা স্পেশাল কিউএনএ সেশন নেই, যে কিউএনএ সেশনে লাস্ট এক সপ্তাহে যা পড়াইছি ওই সবকিছু হলো গিয়ে তোমার এখানে আমরা কিন্তু এখানে রিপিট করি বা হলে কি রিক্যাপ করি। এই বিষয়টা দেখা যায় যে অনেকের জন্য খুব বেশি ভালো হয়। ঠিক আছে, সো দ্যাটস ইট। মানবিকের সাবজেক্ট নিয়ে আমাদের হচ্ছে কি এই মুহূর্তে আপাতত কোনো প্ল্যান নাই, বাট যদি থেকে থাকে অবশ্যই তোমাদেরকে জানাবো। ওকে, আচ্ছা একজন স্টুডেন্ট হচ্ছে গিয়ে বলতেছিলাম গেল, ঠিক আছে গেল না, ইকোনমিক হিসাব বিজ্ঞান এগুলো পড়ানো হচ্ছে না, আমরা হচ্ছে এই মুহূর্তে বাংলার যে বিষয়টা বাংলার বিষয়টা তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, সো মোটামুটি হচ্ছে কি ডান। আর হচ্ছে কি আমরা এই বিষয়ে আপাতত কথা না বলি, পরে ক্লাসের লাস্টে আমরা কথাবার্তা বলবো। এবার আমরা মূল যে টপিকটা মূল টপিকের মধ্যে হলো কি আস্তে আস্তে ঢুকে যাই। ওকে, সো দেখি শওকত আলী কি বলছেন। বাতাস উঠলে এখন টাঙ্গনের পানিতে কাঁপন লাগে না, পানি এখন অনেক নিচে। এখানে তোমার আচ্ছা তিশার অ্যান্সার দিয়ে নি, নতুন কোর্স কি শুরু হবে? তিশা আমাদের হচ্ছে এপ্রিল মাস থেকে নতুন কোর্স হলো লিস্ট হবে, মে মাসে বা জুন মাসে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি বিআই 2.0, বিআই 2.0। ঠিক আছে, তো তোমরা যারা যারা বিআই 2.0 তে ভর্তি হতে চাও ওয়েট করতে পারো, মানে এখনই চাইলে ভর্তি হয়ে যেতে পারো, কারণ এখন আমাদের অনেক ক্লাস বাকি। ঠিক আছে, বাতাসে উঠলে এখন টাঙ্গনের পানি, টাঙ্গনের পানি বলতে কি বোঝায়? টাঙ্গনের পানি বলতে বোঝায় তোমার পাহাড়ি এলাকার যে তোমার নদীগুলো রয়েছে, পাহাড়ি যে স্রোতধারা, সেই পাহাড়ি স্রোতধারা। ঠিক আছে, পাহাড়ি স্রোত। কাঁপন, কাঁপন মানে হচ্ছে কি তোমার কম্পন বা কাঁপা। পানি এখন অনেক নিচে, বালি কেটে কেটে ধীরে ধীরে ধীর ধীর স্রোত এখন শীতের টাঙ্গন বয়ে যায়, অর্থাৎ পাহাড়ি যে স্রোতটা এটা তোমার শীতকালে বহমান হচ্ছে। পানির তলায় বালি চিকচিক করে, চিকচিক করা মানে কি তোমার জল জল করছে। ঠিক আছে, বা হ্যাঁ জল জল করছে। কোথাও কোথাও সবুজ গুল্ম স্রোতের ভেতরে ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশে ফেরে। চতুর দু একটা মাছ তীর তীর করে উজানে ছুটে গেল, আবার ভাটিতে ফিরে আসে, কিন্তু কাঁপে না পানির স্রোত, এমনকি সাঁকর উপর দিয়ে চিনি কলের ভারী। আচ্ছা বলতেছি, এখানে তোমার কয়েকটা বিষয় হলো বোঝানো হচ্ছে। একটা হচ্ছে তোমার ভাটি এবং আরেকটা হচ্ছে তোমার জোয়ার। আমার এই জিনিসটা একটু বুঝতে হবে। ভাটি বলতে কি বোঝায়? ভাটি বলতে বোঝায় যখন হচ্ছে গিয়ে তোমার সবকিছু কি বলে মানে নদীর যে স্রোতটা বা হচ্ছে তোমার সাগরের যে স্রোতটা স্তিমিত থাকে, স্রোতে কোনো তোমার শক্তি থাকে না, এটা যদি হয় এটা হয় গিয়ে আমার ভাটি। ঠিক আছে, আর জোয়ার মানে স্রোতের তাগদ বা স্রোতের শক্তি আসলে অনেক থাকতেছে, এটা হচ্ছে গিয়ে আমার জোয়ার। ওকে, আচ্ছা এবার যদি হচ্ছে গিয়ে চিন্তা করি ভাই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স কি এই মাসে আসবে? তুমি যদি 26 ব্যাচের হয়ে থাকো তোমার শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আসবে 2026 সালের জানুয়ারিতে অথবা 2025 সালের ডিসেম্বরে, মানে এখন কেন শেষ মুহূর্তের কোর্স আসবে? রাব্বি আর হলো কি আরেকজন জানি টুম্পা, ইউ গাইজ আর স্প্যামিং নাও। তোমার হচ্ছে আমি এখন কুইজ দিচ্ছি না, কুইজের সময় হলো কুইজ দেব। ঠিক আছে, ওয়েট করো। ওকে,
তো হচ্ছে গিয়ে দেখি সাকর মানে কি, বলতেছি আমি ভাটি আর জোয়ার বোঝাচ্ছিলাম। ভাটি মানে হচ্ছে কি তোমার স্রোতটা হলে কি স্তিমিত হয়ে গেছে, আর জোয়ার মানে কি, জোয়ার মানে হচ্ছে কি স্রোতটা হইলো কি অনেক জোরে হচ্ছে এরকম। ওকে, এখানে তোমার কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। সবুজ গুল্ম, সবুজ গুল্ম মানে হচ্ছে নরম উদ্ভিদ, ঠিক আছে, একদম ছোট ছোট যে নরম উদ্ভিদ, সে নরম উদ্ভিদের কথা এখানে মূলত বলা হচ্ছে। স্রোতের ভেতরে ভাটির দিকে মাথা রেখে এপাশে ওপাশে ফেরে চতুর্দু একটা মাস তিতার করে চলে গেল। আচ্ছা, এমনকি সাঁকো, সাঁকো মানে কি, সাঁকো মানে হচ্ছে কি তোমার বাঁশের ব্রিজ, ঠিক আছে। সাপোজ এখানে হচ্ছে কি তোমার একটা তীর, মাঝখানে হইলো কি নদী, এখানে আবার হলো কি আর একটা তীর আছে। এখন এত শর্ট ডিস্টেন্সের মধ্যে তোমার হলো ব্রিজ নির্মাণ করার দরকার নেই বা ব্রিজ নির্মাণ করা যাচ্ছে না, তাহলে মানুষজন হলো কি কিভাবে পার হবে, মানুষজন হচ্ছে কি তোমার একটা বাঁশের ব্রিজ করে ফেলো, চিকন বাঁশের ব্রিজ, দুইটা বাঁশের, ওটা হলো কি সাঁকো, ওর মধ্য দিয়ে বেসিক্যালি পার হবে। ওকে, ডান। তো কি বলতেছে, এমনকি সাঁকোর উপর দিয়ে চিনি কলের ভারী আখ বওয়া ট্রাক গুলো যাওয়ার সময়ও না। সাঁকোর থামগুলো গুমগুম শব্দ করে ওঠে, কিন্তু পানির স্রোত যেমন ধীর তেমনি শান্ত। ওকে, এখানে জিনিসটা বলা হচ্ছে পানির স্রোত গুলো হচ্ছে অনেক ধীর রয়েছে, অনেক শান্ত রয়েছে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, ক্লাসের মধ্যে দেখবা আমরা হলো গিয়ে কয়েকটা কালার ইউজ করেছি, যেরকম এদিকে গ্রিন কালার ইউজ করেছি, এদিকে তোমার ইয়েলো কালার ইউজ করেছি। যে গ্রিন কালার গুলো আছে, গ্রিন কালার গুলো তোমার এইচএসসির এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ইয়েলো কালার গুলো সিকিউ এর ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। আর সামনে আমরা ব্লু কালার দেখব, ব্লু কালার গুলো অ্যাডমিশনের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই যে কালারের যে বিষয়গুলো, কালারের গাইডলাইনটা আমি এখানে লিখে দিলাম, তোমরা একটু কাইন্ডলি এটা ফলো করবে, ঠিক আছে। ওকে, এটা একটু মাথায় রাখো, ডান। আচ্ছা, ঠিক আছে, এরপর হলো কি দেখি সামনের দিকে আগাই। তারপর হচ্ছে মানে মূলত এখানে একটা কথাই যে বলা হচ্ছে যে পানির স্রোত যেটা আছে, পানির স্রোতটা আসলে অনেক ধীর এবং হলো কি শান্ত, ধীর লয়ে পানির স্রোত গুলা হচ্ছে কি তোমার সামনের দিকে হলো কি এগিয়ে যাচ্ছে। সাঁকোর মধ্যে চাক কিভাবে উঠে, খুব ভালো কোশ্চেন। তোমার বড় সাঁকো তো হতে পারে, এখানে বড় সাঁকোর কথা বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা, আগাই সামনের দিকে গেল। আসমান কান্দর আর দিগন্ত জুড়ে শীতের একটা শান্ত ভাব থাকবার কথা, সেই ভাবটা টাঙ্গনের স্রোতে আজকাল সবসময় ধরা হয়ে থাকে। মানে শীতকালে কি সব জায়গায় এরকম স্থবির হয়ে থাকে, মানুষজন এরকম নেতায় পরে সারাদিন মনে হয় হচ্ছে গিয়ে লেপের মধ্যে শুয়ে থাকবে, এরকম একটা কন্ডিশন। তো বলতেছে যে শীতের একটা শান্ত ভাব থাকার কথা, শীতের তো এমনি একটা হলো ঝুম অবস্থা আছে, আবার ওই ঝিম মারা অবস্থার মধ্যেই তোমার পানির যে স্রোত, সে স্রোতটাও চুপচাপ হলো গিয়ে আছে। এই যে স্রোতটাও তোমার হলো গিয়ে চুপচাপ হয়ে থাকা বোঝাচ্ছে চারদিক আরো বেশি তোমার স্থিমিত করে ফেলেছে। কান্দর আমি একটু আগে বুঝাইছি কান্দর কি, এখন তোমরা কমেন্ট সেকশনে নিজেরা হলো গিয়ে আনসার দাও। থাম মানে হচ্ছে কি পিলার, কান্দর আমাদের শব্দার্থ টিকাতে ছিল, আমি বুঝাইছি, তো তোমরা এখন বলবা কান্দর কি। আচ্ছা, এরপর দেখি ওই শান্ত নদীর ধারে বসে থাকবার জন্যই কিনা কে জানে কপিল দাস ভারী আরামে রোদের দিকে পিঠ মেলে দিয়ে ঝিমোতে পারে। এই যে মানে এত আরাম, এত হচ্ছে গিয়ে মানে মজার মধ্যে আছে কপিল দাস। কপিল দাস রোদের মধ্যে থাকে এরকম ঝিম মেরে বসে আছে। কপিল দাস রোদ পোহায়, কপিল দাস হচ্ছে গিয়ে আরাম করে, এই আমাদের গল্পের মধ্যে কপিল দাসের এন্ট্রি হইলো। এবার দেখি তার চারদিকে নানা শব্দ, কিন্তু সেসব শব্দ তার কানে ঢোকে কিনা বোঝা মুশকিল। ধরো কিরকম গা গা চিৎকার করতে করতে চিনি কলের ট্রাক গুলো ছুটছে, তোমার কি বলে আহ
যখন গাড়ি হলো গিয়ে ট্রাকের যে তোমার গাড়ি ট্রাক গুলা যখন ছোটে গা গা একটা আওয়াজ হয় না, ক ক ক ক আওয়াজ হয় না, ওই আওয়াজের কথা বলা হচ্ছে। চিনি করা ট্রাক গুলো ছড়ছে ফার্মের ভেতরে, ফার্মের বলতে তোমার কৃষির ফার্ম যেটা, ভেতরে বিনোদ মিস্ত্রি খান 2 ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে। বিনোদ মিস্ত্রি একজনের হচ্ছে গিয়ে তোমার নাম। ওকে, সেই বিনোদ মিস্ত্রির কথা এখানে বলা হচ্ছে। তার সে তার ফার্মের মধ্যে ইয়া চালায় রাখছে, কি বলো এটাকে, ট্রাক্টর হলো গিয়ে চালায় রাখছে ট্রায়ালের জন্য। তার ধক 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 শব্দ একটা না দুপুর রাত ধরে ক্রমাগত হয়ে চলছে। ওকে, সো কি এখানে দেখতে পাচ্ছি, কপিল দাস এরকম রোদ পোহায়, কপিল দাসের পাশ দিয়ে গা গা করে ট্রাক যায়, এদিকে হচ্ছে ধক 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 করে বিনোদ মিস্ত্রি আওয়াজ করে। বিনোদ মিস্ত্রি আবার আরেক দিকে ট্রায়াল ট্রাক্টরের ট্রায়াল চালায়, করে ট্রায়াল চালাচ্ছে। আবার নদীর ওপারে কোথায় এক রাখাল ধরে একটা বুনো সুর বাঁশিতে বাঁশি বাজাচ্ছে। জাস্ট হলো কি তোমরা চিন্তা করো সেটা হলো তুমি একটা জায়গায় বসে রোদ পোহাচ্ছ, চারদিকে এত আওয়াজ, তোমার মাথা ব্যথা করবে না? আর কপিল দাসের কোনো বোধ নেই, কপিল দাস রোদ পোহায়, সে রোদ পোহায় সামনের দিকে আগায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু কপিল দাস চুপচাপ মাথাটা ডাইনে বাইয়ে অল্প অল্প দুলছে আর রোদ পোহাচ্ছে, আর সে বসে রয়েছে তো বসেই রয়েছে। ওকে, ওদিকে ছাগল ঢুকে যদি সবজি ক্ষেত তছনছ করে, কিংবা বিন্ডা মাঝির বউ সোনামুখী নগেন হরর বোন সিলভির সঙ্গে ঝগড়া বাঁধায়, কিংবা নদীর ওপারে খোলা কান্দরে খরগোশ তাড়িয়ে নিয়ে আসে কোনো ভিন গায়ের কুকুর, এবং সেজন্য যদি এপারের বাচ্চারা লেলে হই হই করে ওঠে, কপিল দাস নড়বে না, হেলবে না, কান পাতবে না, কাউকে একটা কথা জিজ্ঞেস করবে না। আসলে কপিল দাস বুড়োর কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো বলে মনে হয় এক রকমই হয়ে আসছে দুনিয়ায়। মানে তছনছ কি, হায় হায় তছনছ কি ভুলে গেছি। মানে তছনছ বলতে আসলে তোমার এটা ব্যাখ্যাটা কি বলবো, আসলে তো তছনছ মানে তছনছ মানে সবকিছু ভেঙে ফেলা, ডিস্ট্রয় করে ফেলা। ওকে, ডান। সো এরপর দেখি যেটা হলো কি বলতেছিলাম, তোমার কপিল দাস বুড়োর কাছে সব একটার সঙ্গে একটা মিলানো মনে হয়, মানে কপিল দাসের কাছে সব মানে সেমই তো। এই তোমরা স্প্যাম করো, আমার কাছে সেমই তো, একই তো স্প্যাম। মানে কপিল দাসের কানের কাছে একজন ঝগড়া করতেছে, একজন ট্রাক্টর চালাচ্ছে কপিল দাস, আরে সেমই তো, একই তো ক্যাচাল। আবার আমি এখানে দাঁড়ায় আছি ক্লাসের মধ্যে হচ্ছে কি তোমার কি বলে দেখতে পাচ্ছি যে অনেকে স্প্যাম করতেছো, সেমই তো, 5 বছর ধরে তো একই স্প্যাম দেখতেছি, নাথিং নিউ। ঠিক আছে, সো এই যে নাথিং নিউ ভাইবটা, এই নাথিং নিউ ভাইবটা আসলে কপিল দাস মুরমুরের ভিতরে ঢুকে গেছিল। ওকে, তোমাদের গল্পের এই জায়গা থেকে একটু, তোমরা তো গল্পের এখন একদম স্টার্টিং এ রয়েছো, সে ধরো এই যে এই পুরাটা রাস্তা ধরে হচ্ছে কপিল দাস মুরমুর গল্পটা হলে চলবে। তোমরা কোথায় রয়েছো? এই যে স্টার্টিং পয়েন্টটাতে, ঠিক আছে, তোমরা সবাই স্টার্টিং এ আছো, আর গল্পটা এন্ড হবে গিয়ে তোমার এখানে। ওকে, এই যে পুরাটা রাস্তা আছে, পুরাটা রাস্তাতে তোমাকে আমি এক ধাপে এদিকে নিয়ে আসে এই যে গল্পটা, এই গল্পের একটা লার্নিং আউটকাম বলবো এখন। একটা লার্নিং আউটকাম তোমাদের সাথে হচ্ছে গিয়ে, না নামাজের বিরতি দিব না, একটা লার্নিং আউটকাম তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব। তোমার হচ্ছে নামাজের বিরতি দিব না, তোমার আজান দিবে মোস্ট প্রবাবলি 4:25-এ, আর আমাদের ক্লাস হোপফুলি 4:20-এর মধ্যে শেষ হয়ে যাবে। সো আলাদা করে কোনো নামাজ ব্রেক থাকতেছে না, ঠিক আছে? আর আই হোপ তোমরা সবাই জোহরের নামাজ পড়ে আসছো, কারণ জোহরের আজান দিছে 1টার সময়, জামাত হচ্ছে 1:15, এখন নামাজ পড়ে থাকলে অনেক দেরি করে ফেলছে। সো অ্যাপারেন্টলি তোমাদের এই ক্লাসটা আমি শেষ করে দিয়ে আমি নিজেও নামাজ পড়তে যাবো। সো না, জামাতের আগে ক্লাস শেষ করে দেবো, নো ওয়ারিজ। আচ্ছা, সো তোমরা এখন স্টার্টিং এ আসো, এন্ড হচ্ছে কি এখানে। আমাকে একটার কথা বলো তো, তোমরা এতক্ষণ যে কপিল দাসের ক্যারেক্টারটা পড়লা, তোমার দেখে কি মনে হয়? ঝিমায় খালি, মাঝে মাঝে চোখ খুলে তাকায়, চারদিক দেখে, মাথাটা ডানে বামে বামে ডানে ডানে বামে, এরকম হলো কি ঝিমায়।
তাই না? তো কপিল দাসের ক্যারেক্টারটা কিরকম? সে একটা ঝুম মারা পাবলিক, অলস টাইপের একটা পাবলিক, যারা আসলে তোমার কি বলে তার থেকে কোনো কিছু করতে ইচ্ছা করে না, বিকজ এই লোকটা বুড়ো, বয়স হয়ে গেছে, তাই না? এম আই রাইট? মানে কপিল দাসের ক্যারেক্টারটা এই ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে তোমাদের কাছে কেমন লাগলো? যে ঝুম মারা পাবলিক নাকি এনার্জেটিক পাবলিক, কোনটা বলো তো? বলো একটু কমেন্টে। কপিল দাসের তোমার ক্যারেক্টারটা কেমন লাগলো? কপিল দাসের ক্যারেক্টারটা তোমাদের কাছে কেমন লাগলো? কপিল দাসের ক্যারেক্টার তোমাদের কাছে কেমন লাগলো বলো তো, একটু দ্রুত বলো। হ্যাঁ পাবা, আর লেকচার ডিসকাউন্ট সহ এনরোল করলে তুমি লেকচারশিপ পাবা, কোনো সমস্যা নেই জান্নাতুল ফেরদাউস। খালি 2500 টাকাটাতে যে এনরোল করবা ওখানে ডিসকাউন্ট কোড দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সবাই হচ্ছে গিয়ে তোমার বলতেছো ভালো ভালো না মিক্স, মানে মানে ঝুম মারা পাবলিক, তোমার শরীরে হচ্ছে হ্যাঁ অলসতা, অলসতার বিষয়টা আসলে তোমার এখানে তার মাঝে চলে আসছে, বা লেজি ফেলো। এক্স্যাক্টলি, প্লাবন ভালো বোঝে, লেজি ফেলো। ওকে, এবার এই গল্পের লাস্টে আমরা যে দেখবো, যে শুরুতে বলছিলাম না জমি জিরাত নিয়ে কাইজা, জমি জিরাত নিয়ে হচ্ছে ঝামেলা, ওই যে তোমার ঝামেলাটা, ওই ঝামেলার এগেইনস্টে কপিল দাসী কিন্তু দাঁড়ায়, এবং কপিল দাস দাঁড়ায় কি করে, সে হচ্ছে তার মতো করে বিদ্রোহ করে। দেখো, একজন মানুষ যে আজীবন ঝুম মেরে পড়ে থাকতো, সেই মানুষটাই সাডেনলি পাওয়ারফুল হয়ে যায়, এনার্জেটিক হয়ে যায়। এনার্জেটিক হয়ে কিন্তু ওই মানুষটা তোমার একটা আন্দোলন করে ফেলে। এই যে দেখো, আসলে এই গল্পটার অনেকগুলো তো লার্নিং আউটকাম রয়েছে, বাট এটা আরেকটা হলো গুরুত্বপূর্ণ লার্নিং আউটকাম, যে সময়ের প্রয়োজনে মানুষ নিজেকে পরিবর্তন করে, এবং ওই পরিবর্তনের বিষয়টা গল্পের স্টার্টিং এ দেখছিলাম কপিল দাস হচ্ছে ঝুম মেরে পড়ে থাকে, গল্পের শেষে হয়ে দেখলাম সে একটা বিদ্রোহের মূল নেতা। বুঝতে পারো সবাই? আই হোপ ম্যাটারটা তোমরা এখন ক্লিয়ার হয়েছো, ঠিক আছে? ডান। তো দেখি ওপারে খোলা কান্দর খরগোশ, ঠিক আছে, এতটুকু তো গেল, আমরা তাহলে আগাই সামনের দিকে। এরপর দেখি, ঝগড়া হলো ঝাঁটি বলো, ঝগড়া বললো ঝাঁটি বলো, মরণ বলো, সবই একটার সঙ্গে একটা মেলানো, কত দেখলো সে হলো কি জীবনে, সবকিছু শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে মিলে যায়। রাগ বলো, ক্ষোভ বলো, স্প্যাম বলো, আবার হাসি খুশি মনের ভাব বলো, কিংবা সামনের প্রকাণ্ড কান্তর, কি কান্তরের উপকার আসমান, আবার তার নিচে টাঙ্গনের স্রোত, সবকিছু যা দেখতে পাওয়া যাচ্ছে, যা শোনা যাচ্ছে, তার সবই শেষ পর্যন্ত একটার সঙ্গে আরেকটা মেলানো। ওকে, এই যে পুরাটা যে প্যারা রয়েছে সৃজনশীলের ক্ষয়ের জন্য, ক্ষয়ের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো যদি হচ্ছে কি আমি চিন্তা করি, দেখো যদি হচ্ছে কি আমি একটু চিন্তা করি, সেটা হচ্ছে পৃথিবীতে আমরা যা খুশি তাই করি না কেন, পৃথিবীতে আমরা চিল্লা ফাল্লা হট্টগোল আনন্দ উৎসব কান্না কাটি সাকসেস সেলিব্রেশন ফেলিয়ার সেলিব্রেশন যা খুশি তাই করি না কেন, মানে যেটা খুশি সেটা যেটাই আমরা করি না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সবারই কিন্তু মরতে হবে, আমরা কিন্তু সবাই মরণশীল, আমরা কিন্তু কেউ আমৃত্যু এখানে বেঁচে থাকবো না। এই বিষয়টা আসলে কপিল দাস বুঝতে পারছিল, এবং তাই কপিল দাসের মতে সবকিছুই আসলে নির্দিষ্ট একটা জায়গায় মিলে যায়, বা নির্দিষ্ট একটা জায়গায় মিশে যাচ্ছে। এই যে তোমার মিশে যাওয়াটা বা মিলে যাওয়ার বিষয়টা, এটা নিয়ে এখানে কথাবার্তা বলা হচ্ছে। ওকে, এরপর দেখি, আসলে তার মনে হয় সংসারের অনেক ভেতরে শান্ত ধীর এবং নিরবিচ্ছিন্ন একটা স্রোত আছে, সবকিছুর উপর দিয়ে ওই স্রোত বেড়ে যায়, যেখানে কাপড় নেই, উত্তেজনা নেই, চিৎকার নেই, সবকিছু সেখানে আচ্ছা, মানে বেসিক্যালি এখানে কি বলে, একটা গা ছাড়া ভাব, একটা গা ছাড়া ভাব। কপিল দাস মনে করে এই পৃথিবীতে সবকিছু আসলে প্রি ডিটারমাইন্ড, আগে থেকেই হচ্ছে গিয়ে তোমার সবকিছু এখানে সেট করা আছে, এবং
সব মানুষই নির্দিষ্ট সময় পর মারা যাবে, যেহেতু সবকিছু প্রি ডিটারমাইন্ড এবং সবকিছু আগে থেকে সেট করা আছে, সো দেখা যায় যে কপিল দাসের ভিতরে আলাদা করে কোনো কাঁপন নেই, কোনো উত্তেজনা নেই। তিনি মনে করেন পৃথিবীতে একটা তোমার ধীর স্থির স্রোত টক 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 করে বয়ে যাচ্ছে। এই যে তোমার ধীর স্থির একটা স্রোত বয়ে যাচ্ছে, এই স্রোতের কারণেই পৃথিবীতে কোনো উত্তেজনা নাই, এটা কপিল দাস মনে করেন। এবং ঠিক একই ধরনের কি ভাব? গা ছাড়া ভাব। একই ধরনের গা ছাড়া ভাব বা পরিতৃপ্ত ভাব আজকাল তো প্রায় পেয়ে বসে। অর্থাৎ কপিল দাসের ভেতরে একটা পরিতৃপ্ত ভাব, যে সবই তো পেয়ে গেছে, যাক একটু জিরিয়ে নেই, মানে এরকম একটা ভাব কপিল দাসের মধ্যে সবসময় বিদ্যমান আছে। গেল। আর সেজন্যই শীতের রোদ পিঠে দিয়ে ভারী আরামে সে ঝিমোতে পারে। বয়স বেড়ে গেলে সম্ভবত মানুষের অবস্থা গেল। আর তখনই পুরনো ঘটনার ছবি পরপর সাজিয়ে নিয়ে চোখের সামনে আসে, ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। মানে এখানে তোমার মূলত আমাদের কপিল দাসের যে স্মৃতি কাতরতা, সেটাকে হলো কি ইন্ডিকেট করা হচ্ছে। দ্যাটস ইট। সো ফার আমরা কি এতটুকু বুঝতে পারছি? আমরা কি এতটুকু বুঝতে পারছি সবাই? আমরা এতটুকু বুঝতে পারছি সবাই? আয়েশা বুঝতে পারছে, বাকিদের কি অবস্থা? কার কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? ক্লিয়ার? সেরা। ডান। তাহলে আগাই এবার সামনের দিকে, ঠিক আছে? ওকে, এরপর দেখি এবার কপিল দাস তার যৌবন কালে চলে যায় স্মৃতিকাতরতার মাধ্যমে। একের পর এক ঘটনা মনে পড়ে থাকে তার, ওই রকম ভাবে স্মৃতি তার সামনে পুরনো পশটা খুলে বসে। পশটা মানে বেসিক্যালি তোমার দোকান গুছানো হয়। সে ভারী সুখে ওসব পুরোনো ঘটনার মধ্যে বিচরণ করে। এই যে মানে আমার ক্ষেত্রে যেরকম হয়, আমি যেরকম ছোটবেলায় কি করতাম, ছোটবেলায় হচ্ছে স্কুলে যেতাম, স্কুল থেকে যাওয়া আসা করতাম। মানে আমার আব্বু তখন হচ্ছে, আমি যদি একটু আমার নিজের পার্সোনাল হলো এক্সপিরিয়েন্স থেকে বলি, ছোটবেলায় আমার কোনো ভাই বোন নাই, আমার মানে ওয়ান অ্যান্ড অনলি সন্তান আমি। সো ছোটবেলায় দেখা যেত যে আমার আম্মু অফিস যাইতো, আব্বু তার ব্যবসার কাজে যাইতো, আমি স্কুল থেকে বাসা, বাসা থেকে স্কুল যাওয়া আসা করতাম। তো সবকিছু আমার আব্বু আম্মু করতো। সো এখন হচ্ছে যে বড় হয়েছি, বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার আব্বু অনেকদিন ধরে অসুস্থ। সো অ্যাপারেন্টলি হচ্ছে গিয়ে সে তার যাবতীয় রিটায়ারমেন্টে গেছে আর কি। সো রিটায়ারমেন্টে যাওয়ার কারণে দেখা যায় যে বাসার যে সে যে কাজগুলো বাইরে যে করতো, যেরকম নিত্য দিনকার বাজার আনা, বাসার হলে কি এই সমস্যা সমাধান করা, ওই সমস্যা সমাধান করা, বিদ্যুৎ লাইন ঠিক করা, হাবিজাবি যা যা বাবারা যে কাজগুলো করে, সো দেখা যাচ্ছে যে ওই কাজগুলো এখন আমি করতেছি। আবার আমার আম্মুর রিটায়ারমেন্টের সময় চলে আসছে, এই বছরের সেপ্টেম্বর মাসে রিটায়ারমেন্টে যাবে। সো রিটায়ারমেন্টে যাওয়ার পরে কিন্তু তার অনেক মানে ফ্রি হয়ে যাবে, এটা নিয়েও দেখা যায় যে আম্মু প্রায় সময় মন খারাপ করে। সো আমি মাঝে মাঝে এই জায়গায় এই সময়টায় দাঁড়ায় থেকে, সাপোজ 2025 সালে আমি দাঁড়ায় থেকে আমার মাঝে মাঝে আমার ছোটবেলার কথা মনে হয় যে আচ্ছা ছোটবেলায় আমি কি করতাম, খালি স্কুলে যাওয়া আসা করতাম, সবকিছু আব্বু আম্মু করে দিত, আমার কোনো চিন্তা ভাবনা ছিল না। তারপর হলো কলেজের কথা মনে হয়। আরো যদি স্পেসিফিক্যালি বলি, যখন ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলাম ওই দিনটার কথা মনে হয়। আমরা কিন্তু সবাই এভাবে স্মৃতিকাতর। আমরা বর্তমান সময় থেকে নিজের বর্তমানটাকে অতীতের সঙ্গে কম্পেয়ার করি। হ্যাঁ, অতীতে এমন ছিল, বর্তমানে এটা এমন হয়েছে, এই জিনিসটা আমি আসলে কম্প্যারিজনের মধ্যে রাখি। শুধু আমি না, এটা আমরা সবাই কিন্তু রাখি। এবং কপিল দাসের এই বিষয়টা এখানে মূলত বলা হচ্ছে। তো একটা ঘটনা এখানে যেরকম শেয়ার করা হচ্ছে যে একবার সে যে কি হলো, মহাজনের ধান
খামার বাড়ি থেকেই কিষানদের হাতে বিলিয়ে দিলি, মনে আছে সে কথা? আর ম্যানুয়েল প্যাড্রিকে চ্যাঙ্গনের পায়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলি, মনে নাই? আচ্ছা, তো এখানে কি কপিল দাস তার হলো গিয়ে একটা পুরানো ঘটনা এখানে হলো গিয়ে শেয়ার করতেছে। শেয়ারটা কি হলো, মহাজনের ধান মানে জমিদারের ধান জমিদারের বাড়ি থেকে কৃষকদের মধ্যে সে বিলায় দিছে। ওই যে তোমার জমিদাররা অনেক বেশি জোর জুলুম করে, তাই হলো কি সে কৃষকদের কাছে বিলায়, যা তোরা ফলাইছিস তোরাই হলে কি নিয়ে চলে যা, এরকম একটা বিষয়। আবার দেখা যায় যে ম্যানুয়েল প্যাড্রিকে ট্যাঙ্গনের পানিতে ধাক্কা দিয়ে মেরে ফেলে দিয়েছিলি, মনে নাই? সে কোনো একজন ব্যক্তিকে হত্যাও করেছে, এই বিষয়টা এখানে বলা হচ্ছে। চকিতে সে দেখতে পায় বর্ষায় ভরা টাঙ্গনের পানিতে পাদ্রি তলিয়ে গেল। ঘোড়াটে পানির মধ্যে কালো জুতো শুদ্ধ তার দু পা খানি উপরে উৎক্ষিপ্ত হলো। উপরে উৎক্ষিপ্ত মানে কেউ যখন হচ্ছে পানিতে ডুবে যায়, সেক্ষেত্রে উল্টায় তার যে পা রয়েছে, পা প্রকাশ করে উল্টা হয়ে সোজা হয়ে যায়। ঠিক আছে, ওই বিষয়টা এখানে মূলত বলা হচ্ছে। ঘোলাটে পানির মধ্যে কালো জুতো শুধু তার পা দুখানি উপরে হচ্ছে উৎক্ষিপ্ত হতে দেখা গেলে স্পষ্ট করে। একটু পরেই ম্যানুয়াল পদ্মা ভেসে উঠেছিল। আর সে কি গাল, এখানে গাল বলতে কি, এখানে গাল বলতে আসলে তোমার গালিগালাজ বোঝানো হচ্ছে। আচ্ছা, পাদ্রি মানে কি? হিন্দুদের থাকে পুরোহিত বা ব্রাহ্মণ, মুসলিমদের থাকে ইমাম, আর খ্রিস্টান থাকে পাদ্রি। ঠিক আছে, বুঝতে পারছি পাদ্রির বিষয়টা? ওকে, ডান। আগাই সামনের দিকে। ছাত্রতা সাহায্য দেখি তোর বাপকে বলবো, দেখবো বিচার হয় কিনা। সেই ছেলেবেলার কথা, হাপন ছিল তখন সে। এই যে হাপন, এই হাপন বলতে কি বুঝায়? হাপন বলতে বুঝায় তোমার ছেলে বা বালক, মানে ছোটবেলাটা। তোর তীর কিরকম নিখুঁত নিশানা গিয়ে বিত্ত, কপিল দাসের মনে নেই সেই কথা। কপিল দাস খুব ভালো তীরন্দাজ ছিল। ঠিক আছে, এই যে ভালো তীরন্দাজ ছিল, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, মনে আছে। কপিল দাস মাথা দুলিয়ে দুলিয়ে নিজেকে শোনায়, সবই তার মনে আছে। অর্থাৎ কপিল দাস যে তার এই স্মৃতিগুলো মনে রাখছে, এটা নিয়ে সে নিজের সাথে নিজে কথাবার্তা বলছে। দ্যাটস ইট। কেন মনে থাকবে না? সান্তালের বাচ্চা না সে? সান্তাল বলতে কাদেরকে বোঝায়? সে হলো গে সাঁওতাল। এই যে এখান থেকে আস্তে আস্তে সাঁওতালদের উপরে যে তোমার নির্বিচার গুলো করা হয়েছে, নির্বিচারের কথাগুলো আসলে এখানে উঠে আসতে শুরু করে। দেখতো খরগোশের পেছনে কে ছুটছে অমন, সুখদেবের বেটা, চতুর মাঝি নাকি দিবদাসের বেটা কপিল দাস। আর ওই দেখ কপিল দাসের শিকারী কুকুর কিরকম ছুড়ে যাচ্ছে তীর খাওয়া শিকারের পেছনে। কপিল দাস মরার মতো স্পষ্ট দেখতে পায় তার কালো রঙের কুকুরটা যেটা তার কিশোরকালের সঙ্গে ছিল সর্বক্ষণ, কুকুরটাকে শেষ পর্যন্ত বাঘে খেলো। অর্থাৎ কপিল দাস হলো একটা কালো রঙের একটা কুকুর পালতো। সে যে কালো রঙের একটা কুকুর কপিল দাস সবসময় হলো পালন করতো, সেটার কথা বেসিক্যালি এই জায়গাটাতে বলা হয়েছে। এবং শুধুমাত্র হচ্ছে তাই না, এখানে আরো একটা জিনিস হলো দেখানো হচ্ছে যে কপিল দাস তার এই কুকুরটার সঙ্গে তার জীবনের অনেক বড় একটা সময় হলো কাটিয়েছে, এবং এখানে কপিল দাস খুব ভালো একটা এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা এখানে মূলত বলা হচ্ছে। আর শেষ পেশ কপিল দাসের কুকুরটা কে খেয়েছে? বাঘে। রয়্যাল বেঙ্গল টাইগার হাউ করে খেয়ে ফেলেছে। ঠিক আছে, ডান। আগে কপিল দাস এক একদিন আবার নিজের কাছে গল্প ফাঁদে দূর থেকে দেখা যান। বেসিক্যালি এখানে তোমার জন্য কি হচ্ছে? সেলফ কনভারসেশন। এখানে কি হচ্ছে? সেলফ কনভারসেশন। কপিল দাস নিজেই নিজের সঙ্গে কিন্তু কথাগুলো বলতেছে। ওকে, তো এখানে একটা মেলার গল্প আছে আমরা দেখতে পাচ্ছি। গল্প আরম্ভ করলে সেই মেলার ঘটনাটাই চলে আসে, কিংবা ধান কাটার ব্যাপারে ধরো না কেন, আধিয়ার জোরদারের মাঝে পড়ে গেল সাঁওতাল বস্তিটা। গোপীনাথ হু 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 হ্যাঁ করে না, ডাইনে বায় তাকায় না, ওইদিকে কে একজন আগুনের কুণ্ডলের উপরে আরেক বোঝা নাড়া দেয়। তো এখানে মূলত ওই সাঁওতালদের যে তোমার গ্রাম রয়েছে, সেই গ্রামে হলো গিয়ে তোমার একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার কথা মূলত বলা হচ্ছে। ওকে, ডান। সো এই যে এইবার দেখো আস্তে আস্তে এখান থেকে মূল বিষয়টা শুরু হলো। সাঁওতালদের মুশকিল কি ভাবো দেখি। মহাজন মহাজন বসত করবার জায়গা দেয়, আবাদের জমি দেয়, গৃহস্থির কাজ যায়, সেই মহাজনের বিপক্ষে কেমনে করা যায়? মহাজন
বসত করবার, বসত মানে হচ্ছে কি বাড়ি, সবাই একটু এই জায়গাটা মন দিয়ে দেখো, বাড়ি করবার জায়গা দেয়, আবাদের জমি দেয়। আবাদ মানে কি? আবাদ মানে হচ্ছে কি তোমার চাষ করা। গৃহস্থির কাজ দেয় মানে হচ্ছে কি বাড়ির কাজ আর কি, ওই যে বাড়িতে হলো গিয়ে আমরা আমরা যখন বুয়া রাখি তাই না, ওই যে কাজগুলা, ওই কাজগুলোর কথা বলা হচ্ছে। সেই মহাজনের বিপক্ষে কেমন করে যায়? মহাজন যদিও হচ্ছে কি তোমার এই ধরনের কাজকর্ম দিত, বাট এই কাজগুলো সে মহাজন আসলে নিজের কাছেই রাখতো। এন্ড অ্যাপারেন্টলি মহাজন এই ধরনের কাজ দিয়ে একটা বড় রকমের ট্যাক্স ওদের কাছ থেকে নিয়ে নিত। আর মহাজন কিন্তু জমি দেওয়ার কিছু না, কেউ ছিল না, ওই জমিটা কিন্তু আসলে সাঁওতালদেরই ছিল, তাই না? ক্লাসের শুরুতেই বলেছি সাঁওতালদের জমি, সাঁওতালদেরকে আবার বলতেছে নাও তোমরা হলো চাষ করো, নাও তোমরা বসত করো, এগুলো করে বছর শেষে আমায় কিছু ট্যাক্সেশন দিবা বা কিছু ট্যাক্স দিবা। এটা সাঁওতালদের জন্য হলো কষ্টকর না? তাই কপিল দাস বলতেছে এই মহাজনই যেখানে সব দেয়, সেই মহাজনের এগেইনস্টে কেমনে দাঁড়ায়। কিন্তু পেটের ভাতটা কি সারা বছর দেয়? এই যে এইটা হলো কি তোমার মূল প্রশ্ন, যে পেটের ভাতটা, যে মহাজনের যে পেটের ভাতটা রয়েছে, সেই পেটের ভাতটাকে হলো কি সব সময় দেয়? অবভিয়াসলি দেয় না। এটা নিয়ে এখানে কথাবার্তা বলা হচ্ছে। এরপর কহ মোড়ল। মোড়ল মানে হচ্ছে কি তোমার গ্রাম প্রধান। মোড়ল মানে হচ্ছে তোমার গ্রাম প্রধান। মোড়ল কহ দে পেটের ভাতটা, অর্থাৎ পেটের ভাত, ভাত কিন্তু বা চাল বা যেটা টাকা কিন্তু নিজেরই ইনকাম করতে হয়, সেটা তো আর মহাজন দেয় না। মহাজন সবকিছুই দিছে, সাঁওতালদের জমি সাঁওতালদেরকে তোমার হচ্ছে গিয়ে থাকার জন্য দিছে, প্রথম সমস্যা করছে। দ্বিতীয় সমস্যা, বড় একটা টাকা তোমার কর হিসাবে বা ট্যাক্স হিসেবে ওরা কেটেও নিচ্ছে। এবং তৃতীয় একটা সমস্যা, ওদের কিন্তু ডেইলি যে তোমার টাকা দেওয়া বা দৈনন্দিন যে তোমার হলো গিয়ে টাকা ইনকামের জায়গা, সেটা কিন্তু আর ওদেরকে দিচ্ছে না। এটা কিন্তু একটা আমাদের সাঁওতালবাসীদের জন্য বিশাল সমস্যা। ওকে, সো এরকম নানা রকম বাদানুবাদ, বাদানুবাদ বলতে আসলে ঝগড়া বিবাদকে বোঝানো হয়। ঝগড়া বিবাদকে হলো বোঝানো হয়। কিন্তু যদি ভিটেমারি থেকে তুলে দেয় তাহলে এরকম সব তর্কাতর্কি, ওদিকে গোপীনাথ কিছুই বলে না। মোড়ল হলো বোধ হয় ওই অবস্থায় কিছু বলা যায় না, মোড়ল হলে বোধ হয় ওই অবস্থায় কিছু বোঝা যায় না। গোপীনাথ হচ্ছে গিয়ে তোমার ওদের গ্রামের মোড়ল, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। গোপীনাথকে, গোপীনাথ হচ্ছে তোমার ওদের গ্রামের হচ্ছে গিয়ে মোড়ল। ওকে, ডান। এরপর দেখি পরে কি বলছে, মোড়ল হলে বোধহয় ওই অবস্থা কিছু বলা যায় না, কিন্তু তখন ভারী জার হে মোড়ল, দেহ দল দল করে কাঁপছে। দূরে দূরে যারা দাঁড়িয়েছে ওদের মধ্যে কে কে জানতে সে বলে উঠলো, হামারা মহাজনের সঙ্গে নাই, আধি আর কিষানের সঙ্গে হামারা। মানে এটা কি বলা হচ্ছে, আমরা আমরা মহাজনের সঙ্গে নাই, অর্থাৎ আমরা গ্রাম প্রধানের সঙ্গে নাই, আধিয়ার কিষানের সঙ্গে আমরা। কিষান, কিষান মানে হচ্ছে তোমার কৃষক, সেই কৃষকের যে অধিকার, সেই অধিকারের সঙ্গে রয়েছে কারা? এই হলো সাঁওতালরা, ঠিক আছে? সাঁওতালরা কিসের সঙ্গে রয়েছে? কৃষকের অধিকারের সঙ্গে। আচ্ছা, আমি একটু এই বিষয়টা তোমাদের কাছে মানে সিম্পলিফাই করে ব্যাখ্যা করি। এই স্লাইডের মধ্যে বলা হচ্ছে সাঁওতালদের জমি জিরাতে নানা রকম সমস্যা হচ্ছে। সাঁওতালদের নিজস্ব জমিগুলো চলে গেছে জমিদারদের আন্ডারে। জমিদাররা ওদেরকে বাড়ি দিচ্ছে, মানে জমি দিচ্ছে, সাঁওতালদের জমি সাঁওতালকে দিচ্ছে বসত করার জন্য, সাঁওতালদের জমি সাঁওতালকে দিচ্ছে তোমার চাষবাস করার জন্য, সাঁওতালদেরকে আবার সাঁওতালদের জমি দিচ্ছে গৃহস্থের কাজ করার জন্য। বাট ওই জমিগুলো কিন্তু সাঁওতালদের নিজেদের প্রপার্টি ছিল, বাট সহজতা করে জমিদাররা নিয়ে গেছে। এবার জমিদাররা এত কিছু সাঁওতালদের জন্য দিলেও দিন শেষে ওই জমি থেকে যে অর্থ উপার্জন হয়, সেটা বড় একটা অংশ ট্যাক্স হিসাবে কেটে নেয়, বাট যেটা আসলে হওয়ার কথা না। কারণ জমিগুলা কার? জমিগুলা হচ্ছে কি তোমার সাঁওতালদের নিজস্ব বিষয়টা, এটা এখানে কথাবার্তা বলা হয়েছে গেল। এবং এর পরবর্তীতে
আমরা হচ্ছে কি দেখতে পাই সাঁওতালরা এই ধরনের যে নানা রকম অপকর্ম হচ্ছে অপকর্ম বুঝতে পেরে তারা রিভল্ট করে বা রিবিলিয়নের মধ্যে দিয়ে চলে যায়, আন্দোলনের মধ্য দিয়ে চলে যায়। এই যে তারা রিভল্ট করলো, রিবিলিয়ন করলো, ওই জায়গা থেকে হলো বলতেছে আমরা আর কেউ মহাজনের সঙ্গে নাই, আমরা আছি আধিয়ার কিষানের সঙ্গে। ঠিক আছে, ক্লিয়ার সবাই এতটুকু? কারো কোনো প্রশ্ন আছে স্লাইডটা নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, হামিদা বলতেছে রেকর্ড ক্লাস কে, যে ক্লাস রেকর্ড থাকে ওইটাই বাবা। আচ্ছা, ও হুমায়রা বলতেছে আধিয়ার, না না আধিয়ার মানে অধিকার না। হ্যাঁ, আচ্ছা আধিয়ারের ব্যাখ্যাটা দিই না, সো সরি, আধিয়ারের ব্যাখ্যা তোমাদের সামনে হচ্ছে কি দিয়ে দিই। আধিয়ার মানে অধিকার না। আহা, আচ্ছা ঠিক আছে। আধিয়ার, আধিয়ার মানে হচ্ছে গিয়ে তোমার ভাগ চাষি। এখন ভাগ চাষি মানে কি? ভাগ চাষি মানে হচ্ছে সাপোজ হচ্ছে গিয়ে জমি, জমি হচ্ছে গিয়ে আমার, আমার সাথে কে কৃষক হিসেবে কাজ করবা? আমার জমি, সে ধরো রাহাত, রাহাত হচ্ছে কি কৃষক। তো আমার জমি, আমার জমি সাপোজ হচ্ছে গিয়ে 100 বিঘা। রাহাতকে হচ্ছে গিয়ে আমি বলবো যে রাহাত তুমি হলো গিয়ে আমার জমির হলো গিয়ে চাষি, ফুল 100 বিঘাই তুমি চাষ করবা, এর মধ্যে 10 বিঘার ফসল তোমার, 90 বিঘা ফসল আমার। আমি একটা নির্দিষ্ট শর্তে একটা কৃষককে নিলাম, সে কৃষক চাষ করতেছে। দেখো ওই কৃষককে কিন্তু আমার আলগা কোনো টাকা দেওয়া লাগতেছে না, কৃষক নিজের মতো করে চাষ করতেছে, নিজের মতো করে সবকিছু করতেছে, চাষবাস হয়ে গেলে আমাকে একদম টাকা পয়সা রেডিমেড হাতে এসে দিচ্ছে। রাত বলতেছে নেন ভাই, এই হলো গিয়ে আপনার 90 বিঘার টাকা, আর এই হচ্ছে গিয়ে আমার 10 বিঘার টাকা, এই নিয়ে আমি হচ্ছে চলে গেলাম। তো এটাই হচ্ছে মূলত আধি আর চাষি। অ্যাপারেন্টলি দেখো জমিগুলা ছিল সাঁওতালদের, সাঁওতালদের তাহলে আধিয়ার চাষি বা ভাগ চাষি বানানোর কোনো দরকার ছিল? দরকার তো ছিল না। সরকারের উচিত ছিল জমিগুলো সাঁওতালদেরকে কিন্তু আসলে বুঝা কি বলে সম্পূর্ণ জমিগুলো দিয়ে দেওয়া, ঠিক আছে, বাট এটা সরকার দেয় নাই, বরং ওদেরকে ভাগ চাষি বানাই দিছে। ক্লিয়ার আমরা সবাই এবার? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? আমাদের কিন্তু ক্লাসের এখন অনেক বড় পার্ট বাকি আছে, বাট বেসিক্যালি মূল ডিসকাশন আমরা আজকে এখানে শেষ করব। এর মধ্য দিয়ে আসলে আমরা মূল যে সমস্যাটা অ্যারাইজ হয়েছে, কপিল দাস যে সমস্যাটা নিয়ে বেসিক্যালি ওয়ার্ক করতেছিল, ওটা নিয়ে কিন্তু আমি এখানে কথাবার্তা হচ্ছে কি বলছি। ঠিক আছে, ওকে, ডান। আই থিঙ্ক মোটামুটি হচ্ছে কি আমরা এতটুকু হলেও গিয়ে ক্লিয়ার। সো আমাদের আজকে ফ্রি ক্লাসে বেসিক্যালি আমরা এতটুকুই পড়াতে পারতেছি, বিকজ সময় হচ্ছে কি আর বেশি নাই। তো আমি যদি হলো গিয়ে একটু দেখি, এখনো কিন্তু আর অনেক স্লাইড হলো গিয়ে বাকি আছে। এই যে দেখো অনেক স্লাইড কিন্তু বাকি আছে, অনেক পড়া কিন্তু বাকি আছে। আমাদের এন্টায়ার এই স্লাইডটা 169 স্লাইডের, আর আমরা যখন হচ্ছে পেইড ব্যাচে হলো গিয়ে পড়াবো, তোমার হচ্ছে গিয়ে 80 করে পড়াইতে হবে। এক ক্লাসে 80টা স্লাইড, আর এক ক্লাসে 80টা স্লাইড, এভাবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পড়াইতে হবে। ফুল ক্লাস হবে রাহাত আমাদের পেইড ব্যাচে, ঠিক আছে, ফুল ক্লাস আমাদের পেইড ব্যাচে হবে। পেইড ব্যাচে আমাদের এপ্রিল মাসের লাস্টের দিকে হবে। সো এবার আসো তোমাদেরকে হলো গিয়ে আমি কিছু ইয়া দিই, কি বলে এমসিকিউ দিই। তোমার অনেকক্ষণ ধরে এমসিকিউ করে মাথা খেয়ে ফেলছি না, এই নাও, এই হচ্ছে তোমাদের এমসিকিউ। আমাদের পেইড পেইড কোর্সের ক্লাসটা কবে দিবে? এপ্রিল মাসের লাস্টে আপু, শুরুতেই বলেছি এটা। প্রথম প্রশ্ন, কপিল দাসের জীবিকা কি ছিল? কুইজ শুরু করলাম, দেখি। বাংলা ফ্রি ক্লাস আর এই মাসে হবে না, এই মাসে দুটো হওয়ার কথা হয়ে গিয়েছে। নেটের সাদিক, তাই তোমার বাচ্চার ওয়াইফাই স্পিড ঠিক করো।
হ্যাঁ, এই কোর্স আমরা ওইভাবেই তৈরি করছি, অ্যাডমিশন সহই ক্লিয়ার হবে। সবাইটার অ্যান্সার দাও। ওকে, ঠিক আছে। মোটামুটি অ্যাকচুয়ালি বই আর মানে এখনো যারা পাও নাই তাদের আর কি বলবো, আর একটু ওয়েট করা লাগবে, বিকজ সবাই বেসিক্যালি পাচ্ছে আস্তে আস্তে। মোটামুটি 96% স্টুডেন্ট পেয়ে গেছে আমাদের, বুঝতে পারছো? আচ্ছা, সো দেখি না সঠিক অ্যান্সার। কপিল দাস জীবিকা কি ছিল? কপিল দাস জীবিকা ছিল পশুপালন। কপিল দাস জীবিকা ছিল পশুপালন। তার কারণটা কি? তার কারণ কপিল দাস কিন্তু ফার্মে কাজ করত। এটা একটা বিষয়। চারপাশে মানুষজন তো কৃষি নিয়ে কথাবার্তা বলতেছে, বাট কপিল দাসের কিন্তু কৃষি ছিল না। ঠিক আছে, সো আমি হলো একটু দেখি। দশম স্থান অর্জন করেছে ফাতিমা জুবাইদা, নবম হয়েছে আরিফ হোসাইন, অষ্টম হয়েছে আফিয়া ইসলাম চম্পা, সপ্তম হয়েছে শাহরিয়া খাতুন, ষষ্ঠ হয়েছে জানি না, পঞ্চম হয়েছে ইমন, চতুর্থ হয়েছে সিনা, আরে সিনা আবারও আসছে, সাদিয়া হয়েছে থার্ড, মীরা হয়েছে সেকেন্ড, এন্ড আমাদের সবার প্রিয় মুনিরা হয়েছে ফার্স্ট। ভেরি গুড মুনিরা, কংগ্রাচুলেশনস। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে কোশ্চেন রয়েছে, পরবর্তী প্রশ্নে। ওকে, ডান। পরবর্তী প্রশ্ন, রাতের বেলায় গ্রামে কি ধরনের আলো দেখা যেত? বৈদ্যুতিক আলো, প্রদীপের আলো, মশালের আলো? দাও তো অ্যান্সার দাও। হ্যাঁ, নতুন করে হচ্ছে গিয়ে না, বাজারে পাওয়া যাবে না, বাট আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করলে যারা এখন পাচ্ছে ওদের পাওয়া শেষ হওয়ার পরে দেন পাবা। এই 1 মান্থের মতো সময় লাগবে আর কি। সবাই অ্যান্সার দাও। ওকে, সো এটা এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের মশালের আলো। এটা সঠিক অ্যান্সার কি? মশালের আলো। ঠিক আছে, আমি হলো কি একটু দেখি তোমার হলো এই কুইজে কারা কারা হচ্ছে গিয়ে র্যাঙ্ক করলো। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি দশম স্থান অর্জন করেছে নিসা, নবম হয়েছে হুমাইরা, অষ্টম হয়েছে রমজান ইসলাম, সপ্তম হয়েছে সিনা, ষষ্ঠ হয়েছে বৈশাখী, পঞ্চম হয়েছে ফাতিমা জুবাইদা, চতুর্থ হয়েছে মীরা, থার্ড হয়েছে অহনা, সেকেন্ড হয়েছে শেফালি, এন্ড ফার্স্ট হয়েছে রুনেল চাকমা। দ্যাটস রিয়েলি গ্রেট। মুনিয়া একটুর জন্য ভুল অ্যান্সার দিয়ে ফেলছে, এজন্য মুনিয়া অনেক কষ্টে আছে। ওকে, নো ওয়ারিজ। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 3, কপিল দাস কোন গ্রামে বাস করত? কপিল দাস কোন গ্রামে বাস করত? কপিল দাস কোন গ্রামে বাস করতো? আমার তো মনে হয় কুমিল্লা, নাকি? এবার আমার মেধাবী স্টুডেন্টরা কুমিল্লা বলতে সবকিছু দরকার, আমি জানি। কপিল দাস কোন গ্রামে বাস করত?
ওকে, সো দেখতে পাচ্ছি মোটামুটি বড় অ্যামাউন্টের স্টুডেন্ট হলো গিয়ে সঠিক অ্যান্সার হলো গিয়ে দিয়েছো। সো ঠিক আছে, সো হচ্ছে কি আমি যদি হলো গিয়ে দেখি এটা সঠিক অ্যান্সারটা কি হবে। আরে কে ফার্স্ট হয়েছে এবার দেখা যাক আমরা চিনতে পারি কিনা। ওকে, দশম স্থান অর্জন করেছে রমিম পাছান, তারা কি সঠিক অ্যান্সার দিয়ে দিই। সঠিক অ্যান্সার হচ্ছে শ্রীপুর। দশম হয়েছে রমিম, নবম হয়েছে ওয়ালিদ, অষ্টম হয়েছে নিসা, সপ্তম হয়েছে সিনা। আরে নিসা আর সিনা নামটি তো এক্সচেঞ্জ করলে হয়ে যায় নামের অক্ষরগুলো। ষষ্ঠ হয়েছে শারমিন, পঞ্চম হয়েছে নুসরাত রাইসা, চতুর্থ হয়েছে মিতু, তৃতীয় হয়েছে রেখা, দ্বিতীয় হয়েছে শেফালি, এন্ড প্রথম হয়েছে ফাতিমা জোবাইদা। কংগ্রেস রেখা। ঠিক আছে, সো চলে যাই আমরা পরের কুইজটাতে। ঠিক আছে, সো পরের কুইজটা কি, টাঙ্গনের পানির অবস্থা কেমন। কুইজ নাম্বার 4, টাঙ্গনের পানির অবস্থা কেমন। টাঙ্গনের পানির অবস্থা কেমন, সবাই অ্যান্সার দাও, অ্যান্সার দাও দ্রুত। আমি তো শ্রীপুর দিয়েছি তো, দেখো অপশন কিন্তু একটু উল্টাপাল্টা থাকে তোমাদের কাছে যখন যায়, একটু বুঝে শুনে দিতে হবে সাদিক। টাঙ্গনের পানির অবস্থা কেমন। সবাই পড়লে অ্যান্সার দাও। না ক্লাস শেষ, এখন তো ইয়া চলতেছে, আমি তো কুইজ দিচ্ছি। কুইজে তো আমার মানে ক্যামেরার সামনে থেকে বের হয়ে এসে কাজ করতে হয়। টাঙ্গনের পানির অবস্থা কেমন জানিয়ে দাও দ্রুত কমেন্ট সেকশনে, মা কি বলি পোলে পোলে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ডান। ওকে, সো এটা সবাই মোটামুটি ঠিক আছে দিয়েছে, পানি খুব নিচে নেমে গিয়েছে, ভেরি গুড। সো আমি এটার যে লিডার বোর্ডটা রয়েছে লিডার বোর্ডটা আমি একটু দেখি। আচ্ছা, এরপরে আর একটা এমসিকিউ করে আমরা কিন্তু আজকের যে ক্লাসটা শেষ করব, ঠিক আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি, আরে বাবা এবার কে ফার্স্ট হয়েছে। আচ্ছা, সো এখানে যদি হচ্ছে কি আমি দেখি, এখানে হলো কি আমাদের দশম স্থান অর্জন করেছে এমডি সাদিক, নবম হয়েছে বৈশাখী, অষ্টম হয়েছে হুমায়রা, সপ্তম হয়েছে মিরাজ, ষষ্ঠ হয়েছে সামিয়া, পঞ্চম হয়েছে অহনা, চতুর্থ হয়েছে সিনা, তৃতীয় হয়েছে শেফালি, দ্বিতীয় হয়েছে সিফাত, এন্ড মেহরিন হয়েছে ফার্স্ট। ভেরি গুড মেহরিন। সো আমাদের আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ, চারপাশে কি ধরনের অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে বাচ্চারা, বলতো চারপাশে কি ধরনের শব্দ শোনা যাচ্ছে। ট্রাক্টরের শব্দ, কুকুরের শব্দ, পাখির ডাক, নাকি বাতাসের হাওয়ার শব্দ, বলতো। ফাইজা ফোর্থ হয়েছে, সাব্বাস, কংগ্রেস ফাইজা। অ্যান্সার দাও সবাই, তারপর কিন্তু আমরা আমাদের ক্লাসটা শেষ করে ফেলবো, টকা টক টক।
ওকে, ডান। সো মোটামুটি দেখি সবাই সঠিক অ্যান্সারই দিয়েছে। এটা অ্যান্সার হচ্ছে তোমার ট্রাক্টরের শব্দ। ওকে, সো দেখি আমাদের এইটার হচ্ছে গিয়ে টপ 10 কারা রয়েছে। কে আমাদের লাস্ট এমসিকিউ তে ফার্স্ট হলো, দেখি অ্যান্সার। সো দশম স্থান অর্জন করেছে আরিফ, নবম হয়েছে সাফা, অষ্টম হয়েছে গোলাম রিয়াজ, সপ্তম হয়েছে মিরাজ, ষষ্ঠ হয়েছে ফাতিমা, পঞ্চম হয়েছে বিপ্লব, ফোর্থ হয়েছে জান্নাতুল ফেরদাউস, তৃতীয় হয়েছে বৈশাখী, দ্বিতীয় হয়েছে সিনা, এন্ড ফার্স্ট হয়েছে তারান্নুম হুমায়রা। মেনি 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 কংগ্রাচুলেশনস। সো স্টুডেন্টস, মোটামুটি আমাদের যে আজকের ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসটা কিন্তু আমরা এখানে শেষ করতে পারলাম। বাট যদিও ক্লাস শেষ, তোমরা যারা যারা হচ্ছে কি এখনো আমাদের কোর্সে ভর্তি হও নাই, তাদের জন্য হচ্ছে কি আমি আরো একবার আমাদের কোর্সে কিভাবে ভর্তি হতে হয় সেই বিষয়টা দেখিয়ে দিই। সো আমরা সবাই যে কোনো হলো একটা ওয়েবসাইটে যাব। সাপোজ আমরা গুগল ক্রোমে আসলাম, গুগল ক্রোমে এসে আমরা এখানে হলো টাইপ করব 10ms। 10ms দিয়ে আমরা কিন্তু ফার্স্টে যে জিনিসটা পাবো, যে ওয়েবসাইটটা, ওইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে যাব। এই 10 মিনিট স্কুল ওয়েবসাইটে হচ্ছে কি আসার পরে আমরা যদি হচ্ছে কি দেখি ক্লাস 6 to 12 পার্টটা, এখানে যে এইচএসসি পার্টে যাব। এইচএসসি পার্টে যাওয়ার পরে একটু যদি হলো আমি নিচে আসি, এই যে এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা, এই বাংলাতে হচ্ছে কি আমি ঢুকবো। বাংলাতে ঢোকার পর এখানে সবকিছু রয়েছে। যে কোর্স সিলেবাসটা আমি একটু দেখাই, যেরকম আমরা সপ্তাহে 2 দিন ক্লাস নেই, সোমবার আর বুধবার বিকাল বেলা, ঠিক আছে। এরপর কোর্সটা নিয়ে যদি আমি চিন্তা করি, এই কোর্সে হলো গিয়ে আমাদের যে কোর্স সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা গেল কোথায়, এই যে আমার যে কোর্সের সিলেবাসটা, এখানে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার সবই রয়েছে, বাংলা বেসিক বিল্ডিং রয়েছে, উইকলি এক্সাম রয়েছে, মান্থলি এক্সাম রয়েছে এবং দাগানো বই রয়েছে। দাগানো বই কি বাচ্চারা? দাগানো বই হচ্ছে তোমাদের মূল বইটা আমি বিভিন্ন কালার দিয়ে দাগিয়ে দিয়েছি, কোনটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, কোনটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। এন্ড এর পাশাপাশি আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের পরে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রাত 10টার সময় কিন্তু আমরা একটা Q&A বা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন কন্ডাক্ট করি। সেই বিষয়টা কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হও। সেখানে 1-to-1 গুগল মিটে এসে মাইক্রোফোন অন করে টিচারের সাথে কথা বলতে পারবা, ঠিক আছে। সো ফার এই কোর্সের প্রাইস হচ্ছে 2500 টাকা। কোর্স কিনে গেলে দুইটা অপশন আসবে, লেকচার শিট সহ আর লেকচার শিট ছাড়া, মাত্র 500 টাকা ডিফারেন্স। আই থিঙ্ক লেকচার শিট সহটাই নেওয়া বেটার। লেকচার শিট সহ দিয়ে এগিয়ে যাবা এবং দেখা যাবে যে তুমি এরকম একটা লেকচার শিটও আসলে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই যে এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা লেকচার শিট, এই লেকচার শিটটা তোমাকে শুধুমাত্র এইচএসসি তে হেল্প করবে না, রাদার দ্যান অ্যাডমিশন পর্যন্ত হেল্প করবে। সো ফার স্টুডেন্টস, এতটুকুই। ক্লাসটা হচ্ছে এবার শেষ করব। কাইন্ডলি একটু জানাও ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। ওকে, ইফতারের এখন অনেক টাইম রয়েছে, তোমরা তো বাসায় আসছো, বাসায় থেকে ইফতার করতে পারবে, আমার নিজের বাসায় যেতে হবে, ইফতার তৈরি করতে হবে, তারপর অনেক অনেক কাজ আমার। ভাইয়া বইগুলো থেকে প্র্যাকটিস করার প্রশ্ন থাকবে। ফাহিম, তোমাকে বলছি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এভারেজে 70টা থেকে 80টা করে হলে প্র্যাকটিস কোশ্চেন আছে। এভারেজে তোমার সকল বছরের বোর্ড প্রশ্নে আসা প্রশ্নগুলো রয়েছে এবং বিগত বছরের বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। তার মানে আমাদের এই লেকচার শিটে কিন্তু একদম প্রশ্নের বান্ডিল, প্রশ্নের আধার নিয়ে তোমাদের কাছে আসছি। 3 টাইপের প্রশ্ন থাকে। নাম্বার 1, বিগত বছরের বোর্ড, সাপোজ তোমার অপরিচিত থেকে বিগত বছর বোর্ড প্রশ্নের প্রশ্নগুলো আছে, অপরিচিত থেকে বিগত বছরের বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো রয়েছে, অপরিচিত থেকে তোমার নিজের প্র্যাকটিসের জন্য প্রশ্ন রয়েছে এবং এর পাশাপাশি প্রাক মূল্যাংশ আদার্স প্রশ্ন তো আছেই, ঠিক আছে। সো স্টুডেন্টস, সো ফার এতটুকুই। তাহলে আজকে ক্লাস শেষ করি। তোমরা যারা আজকে আমাদের ক্লাসে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম করলা এবং নতুন আমাদের কোর্সে আসে নাই, তাদের আমি আশা করছি তারা নেক্সট আমার পেইড ব্যাচে চলে আসবে, পেইড ব্যাচের ক্লাসে দেখা হবে। আর আমাদের পেইড স্টুডেন্টদের তো পেইড ব্যাচের সাথে দেখা হচ্ছে। সো সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।